2018 সালের কোটা সংস্কার আন্দোলন শুরুতে তো মেন নেতৃত্বের জায়গায় আমি ছিলাম। 24 সালের এই যে গণ অভ্যুত্থান, আমি কিন্তু শুরুতে বিএনপিকে এই প্রস্তাবটা দিই। যখন ঈদগাহে নামাজ পড়তে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কিছু মানুষ কি বলল যে স্যার দালাল্লা ছাড়া কেউ কিন্তু নির্বাচন চায় না, আপনি কোনোভাবে নির্বাচন দিবেন না। প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের সাবেক নেতাদেরকে পদায়ন করা হয়েছিল বা প্রশাসনকে এক ধরনের জামাতিকরণ করা হয়েছিল। প্রায় 80টি আসনে বিদ্রোহী প্রার্থী, এটা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। তো আমি আসলে নির্বাচনে জিততে পারিনি, সেটা আমার কাছে খুব বেশি আফসোস মনে হয় না। এশিয়া পোস্ট আলাপনে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আবিদ আজম। প্রিয় দর্শক, আজকের আমাদের অতিথি তরুণ বিএনপি নেতা মোহাম্মদ রাশেদ খান, যিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং মোহাম্মদ রাশেদ খানকে আসলে নতুন করে চিনিয়ে দেওয়ার কিছু নেই। তিনি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী তুমুলভাবে পরিচিত হন এবং যে আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে চূড়ান্ত পরিণতির দিকে যায় বলে মনে করা হয়। তো আমরা এখন সরাসরি কথা বলবো মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে। জনাব মোহাম্মদ রাশেদ খান, এশিয়া পোস্টের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। রাশেদ ভাই, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেখেছি আপনি ঝিনাইদহ 4-এর প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়ের ব্যাপারেও আপনার তুমুল আশাবাদ ছিল। তো আসলে আপনার আশানুরূপ ফলাফল আসলে কেন পাওয়া যায়নি বলে আপনার মনে হয়? সবাইকে শুভেচ্ছা। আমি ঝিনাইদহ 4 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম। মূলত আমার ঝিনাইদহ 2 আসনের প্রস্তুতি ছিল, কিন্তু পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে আমি ঝিনাইদহ 4 আসনে নির্বাচন করি। সেখানে আমি সময় খুব কম পেয়েছি, প্রায় 1 মাস মতন। বিএনপির যারা নেতৃবৃন্দ ছিল তাদের মধ্যে এক ধরনের তারা দ্বিধান্বিত ছিল। মূলত আমি যে নির্বাচনটা করেছি, আমি 7 থেকে 10 দিন আমি হোমওয়ার্ক বা মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছি। ঝিনাইদহ 4 আসনে 3টা গ্রুপ ছিল। এর মধ্যে একটা গ্রুপের যিনি নেতা ছিলেন তিনি বিদ্রোহী প্রার্থী হন। আরেকটা গ্রুপের নেতা, তিনি শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন, বিএনপির মাননীয় চেয়ারম্যান, তিনি তাকে ডেকেছিলেন। ডাকার পরে তাকে বলেছিলেন যে রাশেদ খানকে কিভাবে পাশ করিয়ে আনা যায় কাজ করেন। তিনি আরেকজন সাবেক এমপি ছিলেন, তার সহধর্মিণী, এবং তিনি জনাব তারেক রহমানকে কথা দিয়েছিলেন যে আমার সাথে কাজ করবেন। কিন্তু এলাকায় যাওয়ার পরে তিনি আসলে আবার সেই বিদ্রোহী প্রার্থীর সাথে তিনি হাত মিলিয়ে কাজ করেছেন আমাকে হারানোর জন্য। অর্থাৎ তিনি এক ধরনের বেইমানি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে। আরেকটা গ্রুপ যিনি নেতৃত্ব দেন, তিনি আবার আমার সাথে কাজ করেছেন। তবে সব মিলিয়ে ওইখানকার যে নির্বাচনী পরিবেশ, সেটা আমার অনুকূলে ছিল না। আমি শেষের দিকে যখন দেখলাম যে অবস্থা খুবই বাজে, আমি আসলে এটি বিএনপির হাইকমান্ডকে জানিয়েছি। তারা জানেন যে আমার কোনো দোষ ছিল না বা আমার করারও কিছু ছিল না, যেহেতু নতুন এলাকা, আমি মাত্র কিছুদিন সময় পেয়েছি। 1 মাস তো এদিক সেদিক করতেই গেছে। মানে বিএনপির নেতাকর্মীরা তারা এক ধরনের বিভ্রান্তির মধ্যে ছিল। আমি কখনো কৃষকদের সাথে মিশে গিয়েছি, তাদের সাথে ধান লাগিয়েছি, কখনো আমি ভ্যানে চড়ে মানুষের কাছাকাছি গিয়েছি। মানে আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। একটা সময় আমার কাছে মনে হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি তার জীবনে মানুষের সাথে প্রচুর হ্যান্ডশেক করেছেন এবং হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গিয়েছেন। তো আমার কাছে মনে হলো যে আমার মনে হয় হাঁটা উচিত। তখন আমি শেষের 7 দিন আমি প্রায় 5 থেকে 7 ঘন্টা আমি টানা হেঁটেছি। তো আমার পা দেখলে আপনি বুঝতে পারবেন যে হাঁটতে হাঁটতে সেই ছবিগুলো কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা গণমাধ্যমে দেখেছি। জি, হাঁটতে হাঁটতে আমার পা পর্যন্ত এমন অবস্থা হয়ে গেছে যে পা ফেটে যাওয়ার মতো অবস্থা। কোথাও কোথাও আপনি স্যান্ডেল আঘাত লেগে কেটেও গেছে। তাও আমি হাঁটা আসলে থামাইনি। আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে যতটুকু করা যায়। তাদের একটি পরিকল্পনা ছিল, যারা আসলে বিদ্রোহী গ্রুপ এবং যারা ষড়যন্ত্রকারী গ্রুপ, জনাব তারেক রহমানের সাথে বৈঠক করে যাওয়ার পরেও সাবেক এমপি সহধর্মিণী তিনি প্রতারণা করেছেন। তাদের প্ল্যান ছিল যে আমাকে কিভাবে জামানত হারানো যায়, আমি যাতে
প্রধানমন্ত্রীর কাছে আমি অপদস্থ হই যে রাশেদ খানকে তো মানুষ ভোটই দেয়নি, কিন্তু আমি সেখানে 56,224টি ভোট পেয়েছি। এটি আসলে খুব অল্প সময়ের প্রস্তুতি বলা যায়। এত অসহযোগিতা, যেমনটি আপনি এত বলছেন ধরনের বাধা, 15 দিন মাত্র। না 15 দিন সময় পাইনি, সেখানে আমি মাত্র 7 থেকে 10 দিন সময় পেয়েছি কাজ করার। তো এই সময়ের মধ্যে আসলে আর কি করা যায় বলেন। তবে আরেকটি ঘটনা ঘটেছে যে যে সমাবেশগুলো হয়েছে, তিনটা সমাবেশ, একটা জামাত ইসলাম, একটা বিদ্রোহী প্রার্থী, আর একটা আমি সমাবেশ করেছি। আমার সমাবেশে অসংখ্য মানুষ এসেছে এবং সেই মানে সব থেকে বড় সমাবেশ হয়েছে। মূলত প্রবলেমটা হয়েছে যে আমার সমাবেশে এত মানুষ কেন আসলো। এরপরে বিদ্রোহী প্রার্থী এবং যিনি স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী এবং যিনি জামাত ইসলামের প্রার্থী, জি জি জি। এরা আসলে ভোট কেনা শুরু করেছে। সেখানে যিনি জামাতের প্রার্থী ছিলেন, তিনি যে কাজটি করেছেন যে আপনি ওই এলাকায় গিয়ে খোঁজ নিতে পারেন যে যেখানেই তাকাবেন সেখানেই তার ফেস্টুন। তিনি হয়তো তার হলফনামায় 25 লাখ টাকা সর্বোচ্চ খরচের বাজেট দেখিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তিনি হয়তো শুধুমাত্র এই ব্যানার ফেস্টুনের ক্ষেত্রেই 5-6 কোটি টাকা খরচ করেছেন। এবং এই যে কালো টাকা দিয়ে ভোট কেনা, জামাত ইসলাম যে কাজটা করে, আমার যে অভিজ্ঞতা আমি দেখলাম যে তারা গণ অভ্যুত্থানের পরে যেহেতু এই সরকারে মানে অন্তর্বর্তীকালীন সরকারে যেহেতু আসলে জামাতের ব্যাপকভাবে প্রভাব ছিল, প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরের সাবেক নেতাদেরকে পদায়ন করা হয়েছিল আচ্ছা আচ্ছা। বা প্রশাসনকে এক ধরনের জামাতিকরণ করা হয়েছিল। তো এই সুযোগে তারা আসলে বাড়ি বাড়ি মানুষের কাছে যাওয়া এবং বিশেষ করে জামাতের যারা নারী নেত্রী আছে তারা যে কাজটি করেছে, তারা আসলে ওই গ্রামের বা পাড়ার মহিলাদেরকে নিয়ে তারা আসলে তালিম করেছে। সেখানে খিচুড়ি রান্না করে তাদেরকে খাওয়াইছে এবং তাদেরকে এক ধরনের বিএনপি সম্পর্কে নেতিবাচক মানে তথ্য দিয়েছে এবং এক্ষেত্রে আবার ইসলামকে ব্যবহার করেছে। এইভাবে বুঝিয়েছে যে বিএনপি তো ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে, অপরাধ করে, তো এরকম একটা দলের সাথে থাকলে তো তুমি জাহান্নামে যাবা। আর আমরা দেখো এই ভালো কাজ করি, আমাদের সাথে গেলে তো তোমরা জান্নাতে যাবা। এবং কোরআন হাদিসের বিভিন্ন আয়াতকে সামনে এনে এইভাবে মানুষকে কিন্তু তারা বুঝিয়েছে, মানে তাদের ব্রেনকে ওয়াশ করেছে। সেই জায়গায় আমার এলাকার নারী ভোটাররা তারা কিন্তু এইভাবে বিভ্রান্ত হয়েছে এবং তারা শেষ সময়ে জামাত ইসলাম যখন দেখলো যে আমরা তো কোনো আলোচনায় নাই এবং আমাদের সমাবেশে এত বেশি লোকও হয়নি, তখন তারা ওই যে গরিব অধ্যুষিত এলাকা, যে এলাকায় গরিব মানুষ একটু বেশি বসবাস করে, যেটা আমরা ঢাকা শহরে বস্তি এলাকা বলি, ওই এলাকায় আবার পুনর্বাসন কেন্দ্র আছে বিভিন্ন জায়গায় এবং বোঝা যায় তো যে এই এলাকার মানুষ গরিব, এই এলাকায় ধনীরা বসবাস করে। তো এই ভোটগুলো তারা কিনেছে। জামাত ইসলামের যে ভোটটা আপনি দেখছেন যে এইবার তারা অনেক ভোট পেয়েছে, তারা এতগুলো আসন পেয়েছে। তো আমার কাছে মনে হয় এটা আসলে জামাত ইসলামের প্রতি মানুষের জনপ্রিয়তা যতটা না বেড়েছে, তার থেকে এই যে কালো টাকার রাজনীতি, টাকা ছড়ানোর রাজনীতি এবং জান্নাতের টিকিট বিক্রির নামে কালো টাকা ছড়ানো, এই রাজনীতি তারা বেশি করেছে। যে কারণে ওই ঝিনাইদহ 4 আসনে যেটি হয়েছে যে বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং আমি সেখানে নতুন প্রার্থী, আমার এলাকা হিসেবে ওই এলাকা আমার কাছে নতুন এবং অনেকে আমাকে সহযোগিতা করছে না, এই সুযোগটা আসলে কাজে লাগিয়ে জামাত ইসলাম সেখানে জিতেছে। বিদ্রোহী প্রার্থী হেরেছেন, আমিও তো এখানে পরাজিত হয়েছি। আমার আসলে করার কিছু ছিল না, মানে হাতে কিছু ছিল না। আমি আমার যতটুকু আমার মানে সক্ষমতার মধ্যে, মানে আমি যেটি হয়েছে যে এত পরিশ্রম করেছি যে মাঝে মধ্যে কোথাও বসলে আমি নিজেই ঘুমিয়ে পড়েছি। রাশেদ ভাই, আমরা যদি ঠিক মার্কিং করি যে আপনার আসনে কতটা নির্বাচন সুষ্ঠু হয়েছে, আপনার আসনে এবং জাতীয়ভাবে ইলেকশনের মার্কিং করতে বললে কত মার্ক, মানে নির্বাচনের সুষ্ঠু হয়েছে কিনা বা অনিয়মের বিষয়ে কিভাবে মার্কিং করবেন? আমি যতটুকু বলবো যে অতীতে যতগুলো নির্বাচন হয়েছে, আমিও তো অনেকগুলো নির্বাচন দেখেছি, সেই তুলনায় এই নির্বাচনটা ভালো হয়েছে। বিশেষ করে সবথেকে দুঃখজনক ঘটনা যেটি ঘটেছে সেটি হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন এবং জনাব তারেক রহমান তিনি 17 বছরের নির্বাসিত জীবন শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন। এই অবস্থায় প্রায় 80টি আসনে বিদ্রোহী প্রার্থী, এটা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। মানে তাদের মধ্যে এমন একটা ভাব যে 17 বছর বিএনপি ক্ষমতায় নাই, এইবার যদি এমপি হতে না পারি আর কখনোই এমপি হতে পারবো না। এই মনোভাবের জায়গা থেকে এতগুলো আসনে বিদ্রোহী প্রার্থী জনাব তারেক রহমান তিনি চেষ্টা করেছেন মানে তাদেরকে ডেকে বুঝাইতে। আমার আসনে যিনি প্রার্থী ছিলেন তাকেও 2 বার ডেকেছে, কিন্তু তিনি আসলে আসেননি, তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করেছেন।
তো আমার কাছে মনে হয় যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, যে তিনি তারেক রহমানকে চ্যালেঞ্জ করে জিততে পারেননি। আমি হয়তো হেরেছি, ভোট ভাগাভাগি হয়ে গেছে, বিএনপির ভোট, কিন্তু তার তো পরাজয় হয়েছে। তিনি যে বলেন জাতীয়তাবাদের রাজনীতি তিনি করেন, তিনি জনাব তারেক রহমানের সৈনিক, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক, দেশনেত্রীর সৈনিক, কিন্তু তিনি যে আসলেই মানে সৈনিক না, তিনি এতদিন বিএনপির সাথে প্রতারণা করেছেন, সেটার প্রমাণ কিন্তু আপনি পেলেন। তো আমি ইলেকশনে মার্কিং বলতে আমি যেটি বলবো, ইলেকশন মোটামুটি ভালো হয়েছে। এই যে স্বতন্ত্র প্রার্থীরা যেখানে ছিল সেই জায়গাটাই জামাত এক ধরনের চক্রান্ত করেছে, যে যেখানে যেখানে বিদ্রোহী প্রার্থী আছে ভোট তো ভাগ হয়ে যাবে, সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে ইনভেস্ট বেশি করতে হবে। আমার কাছে যেটি মনে হয়, জামাত হয়তো অ্যাভারেজ প্রতিটা আসনে 50-60 কোটি টাকা তারা ইনভেস্ট করেছে, এবং তারা যে কালো টাকার রাজনীতির কথা বলে, আমার কাছে মনে হয় যে নির্বাচনের সময় কালো টাকা ছড়ানো, এই কাজটি যদি আপনি দল এসে মার্কিং করেন, জামাত 1 নম্বরে থাকবে। আচ্ছা আচ্ছা, রাশেদ ভাই, গণ অধিকার পরিষদ সেরে আপনি বিএনপিতে যোগদান করেছিলেন এবং এর নির্বাচনে আপনার এই যে এই ফলাফল, এর মধ্য দিয়ে আপনার মানে রাজনৈতিক কেরিয়ারটা চ্যালেঞ্জিং হয়ে উঠল কিনা? আমি 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমেই তো রাশেদ খানকে মানুষ চিনে। নিশ্চয়ই। এর আগে তো আমি বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী ছিলাম। আমি আসলে আমার জীবনের যে স্বপ্ন ছিল যে আমি বিসিএস ক্যাডার হব, কিন্তু আমি দেখলাম যে আমার রুমমেট দুজন ছিল, তারা কোটার কারণে চাকরি পায় না, যে কারণে আমার কাছে মনে হলো যে আন্দোলনে যেতে হবে। মানে কোটা সংস্কার আন্দোলনটা কিন্তু আমি শুরু করি নাই, আমাদের কিছু ওই সময়কার সহযোদ্ধা তারা শুরু করে। আমি গিয়ে দেখলাম যে কেউ আসলে মানে স্লোগান দিতে চায় না, বক্তব্য দিতে চায় না, যে কারণে আমি স্লোগান দেওয়া শুরু করলাম। তো ওই স্লোগান দেওয়া শুরু করলাম, ওই স্লোগান এখনো পর্যন্ত আর থামেনি। 2018 সালের 17ই ফেব্রুয়ারি থেকে স্লোগান দেওয়া শুরু করেছি, এখনো রাজপথেই আছি, এখনো সেই রাজপথেই আছি। তো আমার কাছে যেটি মনে হয়, আমি ওই সময় নেতৃত্ব দিতে গিয়ে আমার হাতে 2টা অপশন ছিল। অপশন 1, যে এই আন্দোলনের নেতৃত্ব ছেড়ে এমবিএ ফাইনাল সেমিস্টারের পরীক্ষায় অংশ নেওয়া, অথবা পরীক্ষা বাদ দিয়ে আপনার আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তো আমি আন্দোলনে যেহেতু আছি, আমি শিক্ষার্থীদের সাথে বেইমানি করতে চাইনি। আমি কিন্তু একদম ফাইনাল সেমিস্টারের পরীক্ষা আমি দিই নাই ওই সময়। তো এরকম অসংখ্য স্যাক্রিফাইস আমার জীবনে আছে। মানুষ আমাকে শুরুতে যে নামে চিনে, সেটা হলো কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ। এবং আমি ওই সময় সর্বপ্রথম অ্যারেস্ট হই, 15 দিন একটানা রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি, যে কারণে সারা বাংলাদেশের মানুষ আমাকে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ হিসেবে চিনে। এখনও ওই সেই আমি যে অ্যারেস্ট হলাম, এবং এক ধরনের বলা যায় যে আমাকে যে সময় অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, আমি কিন্তু ওই সময় যে চিৎকার করেছিলাম, আমি তো আসলে রাজনীতি অনেক সময় মানে যেহেতু অভিজ্ঞতা ছিল না, বুঝতাম না। আমাকে কতগুলো মানুষ ধরতে আসলে আমি ভাবলাম যে আমাকে তো গুম করে নিয়ে যাবে। তো আমি ওই সময় বলেছিলাম বাঁচাও বাঁচাও একটা বাড়ি থেকে, কারণ আমাকে যেভাবে তারা চারিদিকে যে একটা পরিবেশ তৈরি করে, তো মানুষ ওইটাই মনে রেখেছে। এবং আপনাকে রিমান্ডে নিপীড়ন করা হয়েছে, সেই বর্ণনা আপনি দিয়েছেন। রিমান্ডে নিপীড়ন করা হয়েছে। তো এরপরে তো আমি ডাকসুতে জিএস পদে নির্বাচন করেছি, জিতেছি, কিন্তু আমার নাম ঘোষণা করা হয়নি। তারপরেও আন্দোলন সংগ্রাম, এরপরে গণ অধিকার পরিষদ গঠন, যুগপৎ আন্দোলন, তো এরকম অসংখ্য সংগ্রাম করেছি। যখন আবার 24 সালে কোটা আবার ফিরে আসলো, তখন আমার কাছে মনে হলো যে আমাদের নামে তো অসংখ্য মামলার ওয়ারেন্টও ছিল। তখন মনে হলো যে এই কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে কিভাবে পরিণত করা যায়, সেই জন্য কাজ করতে হবে। আজ বিএনপির সাথে যেহেতু গণ অধিকার পরিষদ যুগবাদ আন্দোলনে ছিল, সেই জায়গা থেকে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, তাকে আমি বলেছিলাম যে জনাব তারেক রহমানকে আপনি আমার কথা বলেন, কারণ তার আগে থেকে আমার জনাব তারেক রহমানের সাথে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার সাথে একটা ভালো সম্পর্ক ছিল। তিনি আমাকে স্নেহ করতেন, আমার উপর তার একটা আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল, তাকে আমি শ্রদ্ধা করি। তো তখন তিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, যে রাশেদ খান এই কথা বলছে, কি করা যায়। তখন তিনি বলেছিলেন যে ঠিক আছে, তাহলে রাশেদ, নুরুল হক নূর, তাদের সাথে আপনি কাজ করেন, দেখেন কি করা যায়। তো আমি আমার এই ছোট্ট জীবনে আমি এই কাজগুলো কিন্তু করেছি। এরপরে যখন সবাই অ্যারেস্ট হয়ে যায়, নুরুল হক নূর সহ, আমার বাসায়ও কিন্তু 2বার অভিযান চালিয়েছে, তখন আমি একটা সেফ হোমে আমি আশ্রয় নিই, এবং প্রায় 3 দিন আমি কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমার রেগুলার যোগাযোগ ছিল। এরপরে একটা সময় আমার কাছে মনে হলো যে এইভাবে তো জীবন চলে না, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে 31 জুলাই গণঅভ্যুত্থানের সময়
তখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা বের হয়ে আসে এবং হাইকোর্ট থেকে আইনজীবীরা বের হয়ে আসে, নতুনভাবে আন্দোলন দানা বাঁধে। এটাও কিন্তু আমার প্রস্তাব ছিল। আমি জনাব সালাউদ্দিন আহমেদকে বলেছিলাম যে এখন যেহেতু সবাই মানে মাঠে নামতে পারছে না, এখন শিক্ষক, আইনজীবী, পেশাজীবী যারা আছে তাদেরকে নামাইতে হবে। দেখেন ওই যে নামার পরে কিন্তু আবার আস্তে আস্তে মানুষ যুক্ত হলো। আমি আমার এই ছোট্ট জীবনে হয়তো নির্বাচনে, যেটি আপনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে গেলেন, এখন আমার চ্যালেঞ্জের কথা। তো আমি আমার এই ছোট্ট জীবনে যা করার আমি করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন শুরুতে তো মেন নেতৃত্বের জায়গায় আমি ছিলাম। আমি যখন অ্যারেস্ট হই তখন নুরুল হক নূরের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন পরিচালিত হয়। এরপর আমি জেল থেকে বের হয়ে কিন্তু তখন আমরা নেতৃত্ব দিয়েছি সম্মিলিতভাবে। এরপরে 24 সালের এই যে গণ অভ্যুত্থান, আমি কিন্তু শুরুতে বিএনপিকে এই প্রস্তাবটা দিই 3 জন মানুষের মাধ্যমে, এবং তারা জানে এই বক্তব্য আমি অসংখ্যবার দিয়েছি। জনাব সালাউদ্দিন আহমেদও তিনি গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে একই কথা তিনি বলেছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। তো আমি আসলে নির্বাচনে জিততে পারিনি, সেটা আমার কাছে খুব বেশি আফসোস মনে হয় না, কারণ অনেকে এমপি হয়েছে, তাদেরকে অনেকে এখনো পর্যন্ত আপনি সবার নাম জানেন না, কিন্তু আমি রাশেদ খান, সেই নামটি নিশ্চয়ই আপনি জানেন। সুতরাং এমপি হয়ে দেশের জন্য কাজ করা যাবে, আর এমপি না হলে কাজ করা যাবে না, আমি এটি মনে করি না। আমি জনগণের জন্য সংগ্রাম করেছি এবং আমি লড়াইটা করেছি, এবং সর্বশেষ নির্বাচন করতে গিয়ে আমি এত প্রতিকূলতার শিকার হয়েছি। আমার কাছে মনে হয় যে অন্য কোনো আসনে দ্বিতীয় কোনো আসন দেখাতে পারবেন না যে আমার মতন এত প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছে, এইভাবে ষড়যন্ত্র বা এইভাবে আসলে এক ধরনের বলা যায় প্রতারণা, ধোঁকাবাজির শিকার হতে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচনটা হয়তো ঝিনাইদহ 4 আসনে শুধুমাত্র হয়েছে। একদিকে আমার জন্য আসন নতুন, অন্যদিকে বিদ্রোহী প্রার্থী, অন্যদিকে যিনি জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে গেলেন তিনিও প্রতারণা করলেন, আর একজন সাক্ষাৎ করেছিলেন হামিদুল ইসলাম, তিনি আমার সাথে ছিলেন। বাট ওই যে 3টা গ্রুপের মধ্যে 2টা গ্রুপ যখন আপনার ধোঁকাবাজি করে, স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়, তখন আপনিই বলেন আমার আর করার কি থাকে, এবং নতুন এলাকা আমার কিছু। সুতরাং আমি যে হেরে গিয়েছি, এটা আমি মনে করি যে আমি হারি নাই, আমাকে হারানো হয়েছে। বিশেষ করে আরো অনেকের চক্রান্ত ছিল। অনেকে ভাবছিল যে, যেহেতু আমি একটু শেষ করি, অনেকে ভাবছিল যে বিশেষ করে আমাদের খুলনা বিভাগের মধ্যে আন্দোলন সংগ্রাম করে উত্থান, দেখেন এই সমসাময়িক সময়ে আমার একটা অবস্থান আছে, আরো অনেকে থাকতে পারে। তো সেই জায়গা থেকে অনেকে ভাবছিল রাশেদ খান যদি এমপি হয়ে যায় তাহলে তো মন্ত্রী হবে, সুতরাং রাশেদ খানকে কোনোভাবেই উঠতে দেওয়া যাবে না, যে কোনোভাবে রাশেদ খানকে থামাইতে হবে। কিন্তু কথা হলো যে আমি হয়তো এইবার এমপি হতে পারি নাই, আল্লাহ হয়তো এর থেকে বড় কিছু আমার ভাগ্যে রাখতে পারে। সুতরাং আপনি যেটি বললেন যে গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগদান, এখন যে চ্যালেঞ্জের কথা বললেন, নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, এবং আমি বিএনপির সাথে আছি। আমি যে সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আমি বিএনপিতে যোগদান করি, এটাও আলোচনার ভিত্তিতে, কারণ আমি যেখান থেকে ইলেকশন করবো ওই এলাকার যারা বিএনপির নেতাকর্মী ছিল বা অন্যান্য সাধারণ মানুষ, আমি একটা সার্ভে করেছিলাম যে আমি কি আসলে ট্রাক প্রতীকে গণ অধিকার পরিষদের যে নিবন্ধিত প্রতীক, এই প্রতীকে নির্বাচন করব নাকি ধানের শীষে। আমার নিজের আত্মীয় স্বজন সার্ভে করেছে, তারা সবাই জানিয়েছে যে না, এখানে ধানের শীষ প্রতীক ছাড়া ইলেকশন করলে সেটা আসলে ভালো হবে না। তো নানান বাস্তবতায়, এছাড়া বিএনপির হাইকমান্ড তাদেরও পরামর্শ ছিল যে ধানের শীষ প্রতীক ছাড়া ইলেকশন করলে ওই এলাকার বিএনপি নেতৃবৃন্দ তারা কিন্তু সহযোগিতা ওইভাবে করতে পারবে না, তো সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো যাই হোক, আমি সেই সবার সাথে আলোচনার ভিত্তিতে এবং আমি দল ছেড়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। দলের আপনার নেতাকর্মীদের কাছে ক্ষমাও চেয়েছেন, কিন্তু রাশেদ ভাই, এতে আপনার দল ক্ষতির মুখে পড়লো কিনা, এবং আমি তো আপনার গণ অধিকার পরিষদে ফেরত যাওয়ার ইচ্ছে হয় কিনা? আসলে না, আমি কোথাও ক্ষমা চাইনি, কারণ এই ক্ষেত্রে দুঃখ প্রকাশ করেছেন না, দুঃখ প্রকাশের বা ক্ষমা প্রকাশের কষ্ট পেলে আপনি আমি এই ধরনের কোনো বক্তব্য হয়তো দিয়েছি কিনা আমার মনে পড়ছে না, যে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন বা না, এটা জাস্ট আন্তরিকতা। আমি আপনাদের সাথে এতদিন ছিলাম, যদি আমার কথা, আমার আচরণে কেউ দুঃখ পেয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা প্রার্থী। বিষয়টা আসলে সৌজন্যতা, আন্তরিকতা বা সৌজন্যতা। এই যে এই অফিসে আপনি আছেন, একটা সময় তো বিদায় নেবেন, তখন তো স্বাভাবিকভাবে ওই অফিসে যারা আছে আপনি বলে যাবেন যে এতদিন একসাথে ছিলাম, যদি কেউ দুঃখ পেয়ে থাকো আমাকে তোমরা ক্ষমা করে দিও। অবশ্যই ঠিক বিষয়টা এরকম ছিল, এমন না যে আমি ভুলভ্রান্তি করেছি, অপরাধ করেছি এই জন্য ক্ষমা চেয়েছি। বিষয়টা আসলে এরকম না। গণ অধিকার পরিষদ আমার হাতে তৈরি দল,
আমার বলতে আমি একা না, আমার সহযোদ্ধারা ছিল, নিশ্চয়ই। একসাথে আমাদের হাতে তৈরি একটি দল, এবং এই দলের ভবিষ্যৎ আছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দলের তৈরি, এবং বিশেষ করে বাংলাদেশে যে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা এই দল তৈরি করেছে। সুতরাং এই দলের একটা অস্তিত্ব আছে, এই দলের আসলে ব্যাকগ্রাউন্ড আছে, এই দলের ভবিষ্যৎ আছে। নুরুল হক নূর প্রতিমন্ত্রী হয়েছে, হয়তো ভবিষ্যতে আরও বেশি নেতা এখান থেকে উৎপাদিত হবে, দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সরকারে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবে। আমি যেহেতু বিএনপিতে যোগদান করেছি, আবার নির্বাচন করে যেহেতু আমি এখানে পরাজিত হয়েছি, আবার যদি গণ অধিকার পরিষদে আমি এই মুহূর্তে ব্যাক আসি, সেক্ষেত্রে তো আসলে অনেকে নানান ধরনের কটু কথা বলবে, নানান বিষয় এখানে থাকে। সুতরাং দল বারবার পরিবর্তন করা এটা আসলে ঠিক হবে বলে আমার কাছে মনে হয় না। আর যেহেতু বিএনপির হাইকমান্ডের সাথে তো আমরা সবসময় সম্পৃক্ত ছিলাম, নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, আমি বিএনপিতে আছি, আমি যেখানেই থাকি না কেন দেশের জন্য কাজ করতে পারবো, এবং গণ অধিকার পরিষদে যারা আছে তারা আমার সাথে অত্যন্ত আত্মিকভাবে সম্পৃক্ত। নুরুল হক নূরের সাথে আমার আসলে সার্বক্ষণিক একটু জানি, যোগাযোগ। আমাদের শ্রোতাদের জন্য একটু যদি বলে রাখতেন যে বিএনপিতে আপনার পদ আসলে এখন কি? আমি বিএনপির প্রাথমিক সদস্য হয়েই তো নির্বাচন করি। এখনো পর্যন্ত মানে সাংগঠনিক যে পদ, যে কেন্দ্রীয় পদের কথা আপনি বলছেন, বা অন্য কোথাও এখনো পর্যন্ত আলাপ আলোচনা হয়নি। প্রাথমিক সদস্য হয়ে নির্বাচন করেছিলাম, পরবর্তীতে কি হবে সেটি নিয়ে নিশ্চয়ই সেটা সামনে দল আলোচনা হবে। অবশ্যই নির্ধারণ করবে। রাশেদ ভাই নানান বিষয়ে আলোচনা করছিলেন, এবং যে এই বিষয়গুলো আমরা ক্রমান্বয়ে আমাদের প্রশ্নের মধ্যে আছে সেগুলো আমরা বিস্তারিত জানব। 2018 সালের কোটা বিরোধী আন্দোলনের কথা আপনি বলছিলেন, এবং তখন রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছেন, সেই আলোচনাও আমাদের আলোচনায় উঠে এসছে, এবং সেখানে নুরুল হক নূরও বারবার নিপীড়নের শিকার হয়েছে। জানতে চাচ্ছি যে তখন একটা অভিযোগ উঠেছিল যে বৈষম্য বিরোধী আন্দোলনের, কোটা বিরোধী আন্দোলনের যে আহ্বায়ক ছিল তাকে সাইড করে দেওয়া হয়েছে। আসলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার কাছে মনে হয় আপনি খুব পিছনে ফিরে যাচ্ছেন, আমরা সামনে এগিয়ে অবশ্যই যেতে চাই। অবশ্যই অবশ্যই। সুতরাং পিছনের কি আলোচনা, সেটা নিয়ে খুব বেশি মন্তব্য করা আসলে ঠিক হবে না। এই বিষয়টি আপনি যেটি বললেন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখতে পারে, বাট এটা ট্রু না। সে সময় আমি বেশি আন্দোলনটা গোছানোর জন্য মিটিংয়ের আয়োজন করা, সেই কাজগুলো আমি বেশি করেছি। জাস্ট বললাম যে আমি মনে করেন আমি করেছি, বা নুরুল হক নূর করেছে, বা হাসানুল মামুন করেছে, যে করেছে সে এগিয়ে গেছে। কারণ কে কোন পদে আছে সেটা ওই সময় দেখার বিষয় ছিল না। তো সেই জায়গায় এটা আসলে সঠিক তথ্য না, যে তথ্য নিয়ে আপনি আসলে প্রশ্ন করলেন। আমাদের ভিতরে আন্তরিকতা আছে। যে আহ্বায়কের কথা আপনি বলছেন হাসানুল মামুন, তিনি এখন গণ অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমি যেহেতু দায়িত্ব ছেড়ে দিয়েছি, এবং তিনি নুরুল হক নূরের সাথে আছেন, আমার সাথেও খুব ভালো সম্পর্ক, একসাথে রাজনীতি করেছি দীর্ঘ সময়। সুতরাং ওই ধরনের ঘটনা ঘটলে তো একসাথে চলার সুযোগ থাকতো না। রাশেদ ভাই, গণভোটে আমরা দেখলাম যে বিপুল ভোটে হা ভোট জয়ী হয়েছে, এবং ক্ষমতাসীন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়াকে, মানে শপথ যে নেয়নি সেটাকে গণবিরোধী সরকার গঠিত হয়েছে বলে বিরোধী পক্ষের অভিযোগ করেছে। এই যে শপথ না নেয়ার ক্ষেত্রে সংবিধানের কথা যেটা বলছে বিএনপি, এটা আসলে কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? বাংলাদেশে কি সংবিধান নাই? আপনি আমাকে উত্তর দেন। সংবিধান কি আছে? নিশ্চয়ই আছে। সংবিধান যদি থাকে, কার্যকর আছে। সংবিধান তো মানতে হবে, নাকি এই সংবিধান আপনি জামাতের নেতাদের মতন ছুঁড়ে ফেলবেন? জামাতের একজন ব্যারিস্টার আছে, শাহরিয়ার কবির সম্ভবত নাম, নিশ্চয়ই আমি ভুল করি নাই, আপনিও শুনেছেন নাম। ব্যারিস্টার শাহরিয়ার কবির, তিনি শুরুতে সাধারণের মুখোশ পড়লেন, আমাকে তার একটা প্রোগ্রামে দাওয়াত দিয়েছিলেন, তার সাথে আমার বিভিন্ন সময় কথা হয়েছে। তিনি স্বীকারই জাননি যে তিনি জামাতের নেতা বা জামাতের সাথে তার সম্পর্ক। একটা প্রোগ্রামে একদিন তিনি প্রেস ক্লাবে আমাকে ডেকেছিলেন, ডাকার পরে আমার বক্তব্য যখন জামাতের এগেনস্টে যাচ্ছে, তাদের যে পলিসি, এই পলিসির এগেনস্টে যাচ্ছে, তখন যারা আয়োজক ছিল, যারা পরিচালনা করছিল, আমাকে থামিয়ে দিল। তো আমি যেটি বলতে চাই, দেখেন আপনার প্রশ্নটা কি যেন ছিল শুরুতে? আমি বলতে চাচ্ছিলাম যে গণবিরোধী, মানে গণভোটকে ব্যাপারে যে বিএনপি অন্য প্রসঙ্গে চলে গেছে। হ্যাঁ, এবং দেখেন সংবিধান সংস্কার পরিষদে অংশ নেয়নি। জি, তো আমি সেটাই বলছিলাম যে বিএনপি তো আসলে সংবিধান মেনেই সবসময় চলছে, তাই না?
এবং একটা রাষ্ট্র তো আসলে সংবিধান মেনেই চলে। আপনি যদি রাষ্ট্রের আইন কানুন না মানেন তাহলে তো হবে না। এই যে নাহিদ ইসলাম সাহেবরা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তারা তো সংবিধান মেনেই বর্তমান যিনি রাষ্ট্রপতি তার হাতে শপথ নিয়েছেন। এটা কি মিথ্যা? মানে এটা কি মিথ্যা? মিথ্যা না। মিথ্যা না। তাহলে আপনি যখন শপথ নেওয়ার পরে বলবেন এই সংবিধান মানি না, এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, এই রাষ্ট্রপতিকে মানি না, আপনি তো মেনেই শপথ নিলেন, তাহলে মানার পরে আর অমান্য করা যায়? তাহলে ভুলটা কারা করলো? ভুলটা করলো নাহিদ ইসলামরা অর্থাৎ এনসিপি, ভুলটা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। তো এই ভুলের খেসারত কেন বিএনপি দিবে? আপনি কেন বিএনপিকে বলবেন যে বিএনপি তুমি এই ভুলের খেসারত দাও, আমি এখন যা চাই আমার কথা শোনো? সংবিধান যদি স্থগিত করতো, রহিত করতো, পারতো না? সেই ক্ষমতা তো গণ অভ্যুত্থানের নায়ক যারা তাদের হাতে ছিল, তো ছিল না? কিন্তু তারা মনে করলো এই বুঝি আর্মি ক্ষমতা দখল করে নাই, সেজন্য তারা তড়িঘড়ি করে ওই সংবিধান মেনে বর্তমান রাষ্ট্রপতির হাতে শপথ নিল। তাহলে এই দোষ আপনি বিএনপিকে কেন দেন? বিএনপি আপনাকে বলেছিল যে সংবিধান মেনে রাষ্ট্রপতির হাতে শপথ নাও। ওই সময় তো সামগ্রিক ক্ষমতা নাহিদ ইসলামের হাতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের হাতে। বিএনপি তো ওই সময় পাওয়ারলেস, বিএনপির ওই সময় করার কিছু ছিল না, এবং বিএনপিকে ওই স্টেকের জায়গাও দেওয়া হয়নি ওই সময়। বিএনপি গণমানুষের দল হিসেবে পরবর্তীতে ওই জায়গাগুলো পেয়েছে, যখন তারা ব্যর্থ হয়েছে, যখন জনগণ দেখছে যে তারা আসলে প্রকৃতপক্ষে জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। এই যে ঐক্যমত কমিশনের 9 মাসের আলোচনা হলো, সেই 9 মাসের আলোচনায় বিএনপি কি বলেছে যে আমি সাংবিধানিক সংস্কার পরিষদে শপথ নিব? এটাকে অ্যালাউ করেছে? গণভোট কখন হয়? গণভোট হয় নির্বাচনের পরে, যেটা স্বাধীন মালিক সাহেব বলেছেন, তাই না? এবং আরও অনেক আইনজীবী বলেছেন। কিন্তু আপনার কথা হলো যে গণভোট আগে হইতে হবে। গণভোট এরপরে আপনি মানে এক ধরনের পরিস্থিতি সৃষ্টি হলো, বিএনপি মেনে নিল যে একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট। তো বিএনপি এটা না মানলে বিএনপির করার কি ছিল? বিএনপি যদি বলতো যে আমরা গণভোট মানি না, নির্বাচনের পরে হইতে হবে, নির্বাচন কি দিত? দিত না তো। এই উপদেষ্টা পরিষদের মধ্যে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মধ্যে 3 জন ব্যক্তি ছিলেন নির্বাচনমুখী: আসিফ নজরুল, সালাউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুজ্জামান স্যার পরিকল্পনা মন্ত্রী ছিলেন। এছাড়া আরেকটা গ্রুপ ছিল, 3টা গ্রুপ ছিল, আরেকটা গ্রুপ ছিল নিষ্ক্রিয়, মানে কাজ করতেছি আর কিছু না, পলিটিক্স নিয়ে তারা ভাবে না। 5 জনের একটা গ্রুপ ছিল যারা নির্বাচনই চায়নি। তারা চেয়েছে কিভাবে 5 বছর ক্ষমতায় থাকা যায়, এবং এই ধরনের বয়ান কিন্তু সৃষ্টি করা হয়েছিল। যখন ঈদগাহে নামাজ পড়তে গেল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, কিছু মানুষ কি বলল যে স্যার দালাল্লা ছাড়া কেউ কিন্তু নির্বাচন চায় না, আপনি কোনোভাবে নির্বাচন দিবেন না। এবং এনসিপির নেতা একজন সার্জিস সাহেব, তিনি ফেসবুকে কি পোস্ট করেছিলেন, এবং সেই পোস্ট নিয়ে সারা দেশে এক ধরনের ভাইরাল আলোচনা যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার 5 বছর থাকবে। তো যাই হোক, নির্বাচন তো হয়ে গেছে, তাদের স্বপ্ন পূরণ হয়নি। তবে তাদের এখন স্বপ্ন হলো কিভাবে মানে বিএনপিকে ব্যর্থ করা যায়। যে কারণে এখন বিএনপি তো স্পষ্টভাবেই বলেছিল যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, এই ডিসেন্ট ছাড়া যতগুলোতে আমরা ঐক্যমতে পৌঁছেছি আমরা এগুলো বাস্তবায়ন করব, এবং সেটা বিএনপি শুরু করেছে। দেখেন, এই যে আমরা মানে সেখানে 25টি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো, তাই না? এনসিপি ছিল না, এনসিপি একদিন আগে, নির্বাচনের একদিন আগে স্বাক্ষর করলো। তো বিএনপি স্বাক্ষর করেছিল কোন দলিলে? যে দলিলে নোট অফ ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট সহ যে বইটা তৈরি করা হয়েছিল। তো বিএনপি কি বলেছে? বিএনপির মহাসচিব কিন্তু যখন এই যে গণভোটের গেজেটটা প্রকাশ করলো, একটা উত্তর আর 4টা প্রশ্ন, মানে 4টা প্রশ্নের একটা উত্তর আপনাকে দিতে হবে। কেমনে দিবেন? আপনি তো 4টা প্রশ্নের 4টা হা বা না রাখবেন, রেখেছেন? রাখেননি। এমন কৌশলে 4টা প্রশ্ন আপনি তৈরি করেছেন যে উত্তর আপনাকে একটাই দিতে হবে। প্রশ্ন 4টা কিন্তু উত্তর একটা। তো যাই হোক, বিএনপির মহাসচিব কি বলেছিল ওই সময়? যে বিএনপি সংস্কারে ঐক্যমত পোষণ করেছে, যে বিষয়গুলোতে বিএনপি ঐক্যমতে এসেছে সেই বিষয়গুলো বিএনপি ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। বিএনপিকে তো সবসময় চাঁদাবাজের দল, সংস্কার বিরোধী এই তকমাগুলো লাগানো হয়েছে, তাই না? তারপরেও তো বিএনপিকে মানুষ ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে। সুতরাং এই যে সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ বিএনপি নিল না, বিএনপি কি শপথ নিতে চেয়েছিল? কেউ বলতে পারবে যে আমরা শপথ নিব? বিএনপি বলেছিল? বলে নাই তো, কেউ দেখাতে পারবে না। তো যারা জামাত বা এনসিপি শপথ নিতে চেয়েছিল নিয়েছে, বিএনপি নিতে চায়নি, বিএনপি নেয়নি। এই স্বাধীনতা তো আপনার আছে, আমি তো বলছি না জামাত এনসিপি শপথ নিয়ে ভুল করেছে। কিন্তু কথা হলো, আপনাকে আমি শেষ করি এই লাইনটা শেষ। আমার কথা হলো যে সাংবিধানিক সংস্কার পরিষদ এটা নিয়ে এখন জাতীয় সংসদে আলোচনা হবে।
সংবিধানের কোথায় পরিবর্তন লাগবে, কতটুকু পরিবর্তন লাগবে, কি কি বাদ দিতে হবে, আলোচনা হবে। আলোচনার পরে যদি মনে করেন যে আবার গণভোট, সেই গণভোট আপনি আবার করতে পারেন। জাতীয় ঐক্যমত কমিশনে আপনি যে আলোচনা করেছেন এবং আলোচনার ভিত্তিতে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেখানে কি আসলে জনগণের রিপ্রেজেন্টেশন ছিল? সেখানে তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর রিপ্রেজেন্টেশন ছিল। তো দলগুলো একটা সিদ্ধান্ত নিল, সেটা তো আসলে বাস্তবায়ন হতে পারে না। এই যে যারা এখন এমপি নির্বাচিত হয়েছে, তারা তো জনগণের প্রতিনিধি। এই জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এসেছে জাতীয় সংসদে। এখন এই জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসলে তারা আলোচনা করবে। আলোচনার পরে যদি মনে হয় না, আমরা যে আলোচনা করেছি আবার জনগণের মতামত দরকার, ওকে, আবার গণভোট করেন। এইটা তো আসলে সাংবিধানিক পদ্ধতি। এখন আপনি সংবিধান মানেন না, জামাতের নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবিরদের মতো সংবিধান ছুঁড়ে ফেলবেন, আবার বিএনপি কে বলবেন যে সংবিধান রক্ষার দায়িত্ব নিয়েছে। তো বিএনপি কেন সংবিধান রক্ষার দায়িত্ব নেবে না? যোগ করি আপনার কথার সঙ্গে, আসলে সংবিধানের কথা বলা হয়েছে। এর আগে কিন্তু আমরা দেখেছি বেগম জিয়া বলেছেন যে ৭২ এই ফ্যাসিবাদী সংবিধান আমরা ছুঁড়ে ফেলবো, এবং সেই সংবিধানের আলোকে কিন্তু আওয়ামী লীগ ২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা, তখন নির্বাচন হওয়ার কথা। কিন্তু এই তাহলে এখন সংবিধানের সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন বা এই সব কিছু সেক্ষেত্রে টেকে কিনা, মানে সেই সংবিধানের আলোকে তো আসলে এই প্রশ্নগুলো ওঠে কিনা আসলে? আপনি সংবিধান ছুঁড়ে ফেলবেন, ফেলতেই পারেন, এই স্বাধীনতা আপনার আছে। বেগম জিয়া বলেছিলেন, আপনি বললেন দেশনেত্রীর কথা। এখন ওই সময়কার বাস্তবতায় তিনি বক্তব্য রেখেছেন যখন সংবিধান পরিবর্তন করা হচ্ছে, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বাংলাদেশকে একটা অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? এখন সংবিধান ছুঁড়ে ফেলা মানে কি? সংবিধানে আওয়ামী লীগ সরকার যে বিষয়গুলো একতরফাভাবে অন্তর্ভুক্ত করেছে, সংযোজন এবং বিযোজন করেছে, সেগুলো আপনাকে ছুঁড়ে ফেলতেই হবে, এবং বিএনপি সেগুলো ছুঁড়ে ফেলবে। এখন ছুঁড়ে ফেলা মানে এই নয়, এটা একটা রূপক শব্দ। এটা মানে এই নয় যে জামাতের নেতারা যেমনিভাবে সংবিধানকে এইভাবে ফেলিয়ে দিচ্ছে, তাও টেলিভিশন ক্যামেরার সামনে বক্তব্য, আপনি ঘরেও তো ছুঁড়ে ফেলতে পারেন, তাই না? কেন আপনি মিডিয়ার সামনে এগুলো ছুঁড়ে ফেলতেছেন? ভাইরাল হওয়ার জন্য। উদ্দেশ্য তো একটাই, যে মিডিয়ার সামনে বক্তব্য দিতে দিতে যখন আমি এটা ছুঁড়ে ফেলবো, আমি যদি আপনার এই টকশোতে মোবাইলটা এইভাবে ফেলাই দিই, ভেঙে ফেলাই, এটা কিন্তু ভাইরাল হবে। তো জামাতের ওই নেতারা জানে যে এই কাজটা এইভাবে করলে এটা ভাইরাল হওয়া যাবে, এই জন্য তারা সংবিধানকে ছুঁড়ে ফেলছে। আর ছুঁড়ে ফেলা মানে কি? সংবিধানের যে বিষয়গুলো খারাপ, মনে করেন সংবিধানে 100%, আমি এটাকে 100%-এ ভাগ করলাম, তাহলে 80% ভালো, 20% খারাপ, এই 20% আপনি ছুঁড়ে ফেলেন। আর এই ছুঁড়ে ফেলার জন্য আলোচনা করতে হবে না কোথায়? জাতীয় সংসদে। বৈধ জায়গা কি এই টকশোরুম? আমাকে বলেন তো, এই টকশোরুমে যদি আমি সংবিধান ছুঁড়ে ফেলি, কোনো লাভ আছে? লাভ তো নাই। আপনি যদি আপনার এটা ছুঁড়ে ফেলেন, কোনো লাভ আছে? লাভ তো নাই। এইটা সংবিধান ছুঁড়ে ফেলতে হবে কোথায়? জাতীয় সংসদে। সেখানে আপনি আলোচনা করেন যে এই জিনিসটা অবৈধভাবে যুক্ত করা হয়েছিল, জনগণের ম্যান্ডেট ছাড়া, এটা বাদ দিতে হবে। তো জাতীয় সংসদে আপনি কেন আলোচনা করবেন না? তার মানে আপনি পাবলিককে একটা ধোঁয়াশার মধ্যে রাখতে চান। আমাদের দেশে না অনেকের ভাইরাল হওয়ার একটা রোগ। রাশেদ ভাই বলছেন যে গণভোটের যে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে, সেটা পরিপূর্ণভাবে কার্যকর করার জন্য সংসদের মানে আপনি গণভোটটা যেটা পরে করতেন সেটা আপনি আগে করেছেন, জনগণের ম্যান্ডেট নিয়েছেন যে জাতীয় সংসদে এটা আপনি সংস্কার করবেন, আলোচনা করবেন। জাতীয় সংসদে আলোচনা করেন, সংসদে তো আপনার এই সাংবিধানিক সংস্কার পরিষদের শপথ তো পরেও নেওয়া যাবে। এমন না যে এটা এখনই নিতে হবে, না নিলে হবে না, সংবিধান বৈধ হবে না। ভবিষ্যতে বিএনপি সেটা নিতেও তো পারবে, এটা তো সম্ভাবনা নাকচ করে আলোচনা করেন। এখন জাতীয় সংসদের অধিবেশন শুরু হোক, আলোচনা করেন। আপনি কেন অধিবেশন শুরু হওয়ার আগে আপনি বলেন শপথ নিয়ে নেন? কার হাতে শপথ নেবে? এটা আপনি বলেন কার হাতে শপথ নেবে? এটা কি সংবিধানে বা কোনো আইনে লেখা আছে যে এটা প্রধান নির্বাচন কমিশনারের হাতে শপথ নেবে? বলেন। আমি নাই তো, কিছু নিয়ম কানুন কিচ্ছু নাই। জাতীয় সংসদে গিয়ে, জাতীয় সংসদ তো আইন তৈরির জায়গা, সেখানে গিয়ে আপনি আইন তৈরি করেন। তো আইন তো বাইরে তৈরি করলে হবে না। ঐক্যমত কমিশন কি আইন তৈরির জায়গা ছিল? জনগণ কি ঐক্যমত কমিশনে তার মতামত রাখার সুযোগ পেয়েছে? সেই সুযোগটা আপনি দিয়েছিলেন? রাজনৈতিক দলের বাইরে আর কোনো প্রতিনিধি সেখানে ছিল? সাংবাদিকের প্রতিনিধি ছিল, পেশাজীবী প্রতিনিধি ছিল, শিক্ষক প্রতিনিধি ছিল, গণঅভ্যুত্থানের যারা আপনার শহীদ হয়েছে সেই শহীদ পরিবারের প্রতিনিধি ছিল। সুতরাং ঐক্যমত কমিশন সার্বজনীন কোনো জায়গা ছিল না। সার্বজনীন জায়গাটা হলো জাতীয় সংসদ, সেখানে দ্বিতীয়বার আলোচনা হইতে হবে। নিশ্চয়ই। আমরা দেখছি যে রাশেদ ভাই, বিএনপি ক্ষমতায় আসার পরপর দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস আসলে খুলে দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রীয় অফিসও দেখলাম যে সেখানে তারা স্লোগান দিচ্ছে এবং পতাকা টানাচ্ছে, শেখ মুজিবুর রহমান এবং মানে শেখ হাসিনার ছবি টানানো হয়েছে। তো এটা মানে কেউ কেউ এক্ষেত্রে কোনো সমঝোতা হয়েছে বলে কেউ কেউ অভিযোগ করে। আপনার কি মনে হয় আসলে?
কার সাথে সমঝোতা হয়েছে? ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে, জামাতের সাথে? আমি যতটুকু জানি যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ ঘোষিত, মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ আমি তো রাষ্ট্রীয়ভাবে। সেটাই বলছি, সমঝোতা কার সাথে? এখন দেখেন, আমি যেটা এলাকায় দেখেছি যে জামাতের সাথে আওয়ামী লীগের এক ধরনের সমঝোতা, মানে সমঝোতা বলতে তারা এই ধরনের একটি ন্যারেটিভ দাঁড় করিয়েছে, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের উপরে অত্যাচারটা হবে আর জামাত গেলে হবে না। তো এখন স্বাভাবিকভাবে আরেকটা ন্যারেটিভ তারা দাঁড় করিয়েছিল, সেটি হলো যে যদি জামাত ক্ষমতায় যায় সেক্ষেত্রে মানে আওয়ামী লীগের যারা আছে তারা খুব ভালো থাকবে, নানান ধরনের ন্যারেটিভ দাঁড় করিয়েছে। আরও কিছু ঘটনা ঘটেছে, মনে করেন আওয়ামী লীগের একজন নেতাকে ধরতে যাচ্ছে পুলিশ, জামাতের নেতা ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে সরে পড়ো, প্রশাসন যাচ্ছে, কারণ প্রশাসনে জামাতের লোকজন ছিল। এইভাবে তারা আওয়ামী লীগকে সেভ করছিল। এখন আপনি আমাকে বলেন ভোটের রাজনীতি, কিন্তু এখন তো ক্ষমতায় আছে একটু বিএনপি। শেষ করি, ভোটের রাজনীতি। ওই সময় যদি বিএনপি আওয়ামী লীগের প্রতি কঠোর থাকতো তাহলে আওয়ামী লীগের পুরো ভোটটা কোথায় যেত? জামাতে যেত। জামাত সেই কাজটা করছিল। এখন স্বাভাবিকভাবে জামাতের এই নোংরা রাজনীতির কারণে বিএনপি ওই ভোটের সময় সাইলেন্ট হয়ে গেছে, আওয়ামী লীগের পক্ষেও না বিপক্ষেও না, নীরব ভূমিকায় ছিল। তো সে জায়গায় আওয়ামী লীগ কাদেরকে ভোট দিয়েছে এটা আমি আপনি কেউ জানি না, সেটা হয়তো ভোট ভাগ হয়ে গেছে, কেউ হয়তো দেয়নি ভোট। তবে এই যে আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে, এর সাথে আসলে বিএনপির কোনো হাত নাই। এর কারণটা কি? এর কারণটা হলো বিএনপির মহাসচিব স্পষ্টভাবেই বলেছে, যেহেতু একটা দল নিষিদ্ধ হয়েছে, এটা নিয়ে আমাদের আলোচনা হতে পারে, আমাদের পরবর্তী করণীয় কি। আমি আমার ব্যক্তিগত অভিমত দিতে পারি, সেটা কি? যারা আওয়ামী লীগের মধ্যে অপরাধ করেছে বিচার করেন, যারা অপরাধ করে না এদেরকে রিকনসিলিয়েশন ব্যবস্থা করেন। অন্যথায় যদি তাদেরকে আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, তারা কি হবে, কি করবে? আমি ছোটবেলায় দেখেছি যে আন্ডারগ্রাউন্ড পার্টি তারা কিন্তু বিভিন্ন অপরাধের সাথে যুক্ত, খুনাখুনি, বিভিন্ন জায়গায় ডাকাতি করা। তো বাংলাদেশে এত বড় একটি দল, এই দলকে যদি আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেন, দেশের জন্য ভালো হবে? হবে না তো। সুতরাং যারা অপরাধ করেছে বিচার করেন, যারা অপরাধ করে নাই তাদের সাথে আমরা জুলুম করব না, রিকনসিলিয়েশনের ব্যবস্থা করেন। এটা আমার অভিমত। আমার কাছে মনে হয় যে একজন সচেতন মানুষ হিসেবে, শিক্ষিত মানুষ হিসেবে এর বাইরে কোনো মতামত থাকতে পারে না। এখন আপনি মনে করেন নিপীড়িত, কথার কথা, আপনার উপর যদি কেউ আঘাত করে আপনি সেটা মানে পাল্টা আঘাত করার চেষ্টা করবেন না। এখন একটা সময় আমরা যারা বিরোধী দলে ছিলাম, হ্যাঁ, আমরা চেষ্টা করেছি কিভাবে আওয়ামী সাম্রাজ্যের পতন ঘটানো যায়। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের মধ্যে এখন অনেকে নির্বিচারে মামলাও তো বিভিন্ন জায়গায় হয়েছে, এটা তো মানতে হবে, তাই না? আমরা দেখেছি বৈষম্য বিরোধী পরিচয়ে কোথাও কোথাও মামলা হয়েছে, কোথাও কোথাও সাধারণ পরিচয়ে মামলা হয়েছে, কোথাও কোথাও দলীয় পরিচয়ে মামলা হয়েছে তো। এখন এই যে মামলাগুলো হলো, আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী ছিল তাদের নামেও ঢুকিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের ঘটনাও কিন্তু ঘটেছে। এখন তো আওয়ামী লীগের একটা অংশ তারা তো চাইবেই যে কীভাবে রাজনীতিতে ব্যাক করা যায়। সেই জায়গা থেকে তারা হয়তো 2 সেকেন্ড কোথাও মিছিল করছে, কোথাও 5 সেকেন্ড 10 সেকেন্ড, কোথাও 2 মিনিটের জন্য এসে অফিসটা খুলে আবার চলে যাচ্ছে না। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম তারা তো আসলে পরিচালনা করতে পারছে না। এই ধরনের কিছু কার্যক্রম তারা করছে, এবং এই ধরনের কার্যক্রম এটা তারা এর বেশি করতে পারছে না। আমার কাছে মনে হয় যে একটা রিকনসিলিয়েশনের ব্যবস্থা করলে সেটা দেশের জন্য ভালো হবে। অর্থাৎ একটি ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিটি গঠন করা, সেই ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিটির মাধ্যমে যারা অপরাধ করে নাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা, যে তারা কোন প্রক্রিয়ায় কীভাবে বাংলাদেশের রাজনীতি করবে। অন্যথায় পুরো সেটআপকে যদি আপনি এক কাতারে ফেলে দেন, সেটা দেশের জন্য ক্ষতি হবে। রাশেদ ভাই, জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ ঘোষিত 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে, এবং এই হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনাকে মানে তার ভয়েসগুলো এখানে আল জাজিরা থেকে শুরু করে বিবিসি বা এগুলো রিচেক করেছে যে এটা তারই কিনা, বা প্রমাণিত হয়েছে সে হুকুমের আসামি হিসেবে। ভারত থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা আসলে সম্ভব কিনা, এবং এই গণহত্যার বিচারের ব্যাপারে ইতোমধ্যে সংশয় তৈরি হয়েছে অনেক মহলে, আসলে এর যৌক্তিক কারণ আছে কিনা, কি মনে হয়? শেখ হাসিনা তার জীবদ্দশায় বাংলাদেশে আর ফিরবে বলে আমার কাছে মনে হয় না। হয়তো শেখ হাসিনার কন্যা পুত্র তারা হয়তো ফিরতে পারে। শেখ হাসিনা আসলে তার যে বয়স হয়েছে, এবং আমার কাছে মনে হয় না যে আওয়ামী লীগ এত অল্প সময় বাংলাদেশে ফিরতে পারবে। মনে করেন যে 20 বছর পরে। তো শেখ হাসিনার যে বয়স, এই 20 বছর তিনি স্বাভাবিক জীবনে থাকতে পারবেন বলে আমার কাছে মনে হয় না। আর ভারতও আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিবে বলে আমার কাছে মনে হয় না, কারণ খুবই কঠিন একটি ব্যাপার। ভারতের সাথে আওয়ামী লীগের যে ধরনের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু তাকে জায়গা দেওয়া হয়েছে। আমি আপনি চাইলে কিন্তু জায়গা পাবো না। অন্য কোনো দলের যারা
ফেসিবাদ বিরোধী শক্তি তারাও জায়গা পাবে না যেতে চাইলেও তাদের, যেহেতু ভারতের সাথে আওয়ামী লীগের একটি সুসম্পর্ক ছিল এবং শেখ হাসিনা নিজেই বলেছে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। তো ভারত আসলেই কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে সেটি মনে রেখেছে। প্রত্যর্পণের চুক্তিটার কথা তারা বারবার বলতো যে ভারত এবং বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণের একটি বন্দি বিনিময় চুক্তি, বন্দি বিনিময় চুক্তির কথা তো সরকারও বলেছে। এখন আমার কাছে মনে হয় না যে ভারত আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে। আর সরকারও পারে নাই, অন্তর্বর্তীকালীন সরকার পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য আরও বেশি কঠিন। এর কারণটা হলো যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এত বড় একটা রাষ্ট্রকে অখুশি করে তাকে চ্যালেঞ্জ করে আসলে রাষ্ট্র পরিচালনা করা খুব কঠিন হবে, নানানমুখী বাধার সম্মুখীন হবে। সে জায়গায় এটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তার সদিচ্ছা থাকতো তাদের পক্ষে সম্ভবপর ছিল, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এটা আসলে আমার কাছে মনে হয় যে এতে কূটনৈতিক সম্পর্কের ব্যাপার আছে, বাণিজ্যিক সম্পর্কের ব্যাপার আছে, অনেক হিসাব নিকাশ রয়েছে। সে জায়গায় খুব বেশি জোরাজুরি করে শেখ হাসিনাকে ফেরত আনা সেই পর্যায়ে যেতে পারবে কিনা সেটি নিয়ে এক ধরনের সন্দেহ বা দোলাচল আছে। এটি একটি কঠিন পর্যায়ে চলে গেছে। জুলাই গণহত্যার অন্য আসামিদের বিচার, যারা আমেরিকা ইউরোপে চলে গেছে তাদেরকে আপনি ফেরত আনতে পারবেন? তারা তো সেখানে আপনার সেখানে তারা স্থায়ী বাসিন্দা হিসেবে অ্যাসাইলাম নিয়েছে কেউ কেউ। এটা আসলে খুব কঠিন জায়গায় চলে গেছে। বরং গণ অভ্যুত্থানের পরে তারা যাতে দেশের বাইরে না যেতে পারতো এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া গেলে মানে ভালো হতো, সেটি সম্ভবপর হয়নি। এখন তাদেরকে ফিরিয়ে আনা খুব নির্বাচিত সরকারের কাছে মানুষের প্রত্যাশাটা একটু বেশি না? নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশা বেশি, কিন্তু প্রক্রিয়া তো আপনাকে শুরু করা দরকার ছিল। আপনি ফেরত আনার প্রক্রিয়াটা শুরু করতেন, সেটা তো পারেননি। এখন সব কিছু আপনি নির্বাচিত সরকারের হাতেই যদি আপনি দিবেন, তাহলে নির্বাচনটা 3 মাসের মধ্যে কেন দিলেন না? তাহলে সে কিন্তু সব গুছিয়ে নিতে পারতো, সে সব দায় নিতে পারতো। যদি 18 মাস আপনি ক্ষমতা ভোগ করেছেন, এনসিপি নেতৃবৃন্দ ক্ষমতা ভোগ করেছে, প্রশাসনকে জামাতিকরণ করা হয়েছে, প্রশাসন তো বলা যায় যে জামাতি চালাইছে 18 মাস। হয়তো আমরা সামনে দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রশাসনকে জামাতিকরণ করে জামাতের আমির শফিকুর রহমান দেশ চালাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে ওই সময়। তো যাই হোক, এখন ফিরিয়ে আনা খুব টাফ। তারপরেও চেষ্টা করতে হবে। এই চেষ্টা শুধুমাত্র বিএনপি করলে হবে না, সরকার করলে হবে না, এই চেষ্টা যারা অপোজিশনে রয়েছে তাদেরও করতে হবে। সম্মিলিতভাবে চেষ্টা করে যদি ফেরত আনা যায় ভালো, তো সেটা খুব টাফ আমার কাছে মনে হয়। বাস্তবসম্মত কথা আমি বলছি। হ্যাঁ, হয়তো আমি দর্শকদেরকে খুশি করার জন্য আমি বলতে পারতাম না আগামী 3 মাসের মধ্যেই তাকে ফেরত আনা হচ্ছে, কিন্তু এটা তো আসলে বাস্তবসম্মত না। এটা খুব কঠিন একটা যুদ্ধের মধ্যে আমরা রয়েছি। তাদেরকে ফেরত আনা খুব কঠিন একটা পরীক্ষা। যাব রাশেদ ভাই, শেখ হাসিনার পায়ে সালাম করেছিলেন যিনি বলেছেন যে তিনি সালাম করেছেন এক সাক্ষাৎকারে, সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি একটি সাক্ষাৎকারে বলেছেন যে মানে তাকে শপথে রাখার ক্ষেত্রে বিএনপি একটি বড় ভূমিকা রেখেছে এবং এর মাধ্যমে কেউ কেউ বলছেন যে তিনি হয়তো বা বিএনপির করুণা চাচ্ছেন। আসলে বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? দেখেন, বর্তমান রাষ্ট্রপতি গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে তার থাকার সুযোগ ছিল না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার হাতে শপথ নিয়ে তাকে রেখে দিলেন এবং গণ অভ্যুত্থানে যারা সম্মুখ যোদ্ধা ছিলেন একদম সামনে থেকে ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলামরা, তারা শপথ নিয়ে তাকে সেখানে রেখে দিলেন। পরবর্তীতে যখন বিতর্ক সৃষ্টি হলো তখন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম গিয়ে সেই সময় তিনি বিশেষ সহকারী, তিনি বিশেষ ব্যবস্থাপনায় কিন্তু শেখ মুজিবুর রহমানের ছবি তিনি নামিয়ে ফেললেন। তারা যে ভুলটা করলেন, ভুলের খেসারত আবার 2 মাস 1 মাস 6 মাস পরে দিতে চাইলেন, এটা আসলে সম্ভবপর হয়নি। এটা আসলে রাষ্ট্রকে স্টেবল অবস্থায় রাখার জন্য এটা অনেক দলও আসলে গ্রহণ করে নাই। শুরুতে চাইলে আপনি অনেক কিছু আসলে করে ফেলতে পারতেন। এখন যিনি রাষ্ট্রপতি হিসেবে রয়েছেন তার জীবনের সৌভাগ্য হলো যে তিনি আসলে 3 জন প্রধানমন্ত্রীর তিনি শপথ পাঠ করিয়েছেন। এখন বিএনপি স্বাভাবিকভাবে বিএনপি সংবিধান মেনে সবসময় আইন কানুন মেনে রাষ্ট্রকে আসলে স্টেবল রাখতে চেয়েছে, অন্যথায় কিন্তু ইলেকশনটা হইতো না। রাষ্ট্র যদি আনস্টেবল হয়ে যেত, আপনি বিশ্বাস করেন ইলেকশনটা হইতো না। আপনি যে কথা বললেন যে তার কদমবুচি করার কথা, আমি শুনেছি যে শেখ হাসিনা এটা আসলে কখনো গ্রহণ করে নাই। হয়তো তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন যে তাকে রাষ্ট্রপতি বানাবেন। তিনি তার বক্তব্যে বিভিন্ন সময় তিনি বলেছেন যে তাকে কদমবুচি করতে গেছেন, এক্স্যাক্টলি করতে দেয়নি, এই ঘটনা ঘটেছে। করতে গেছেন কিন্তু করতে দেয়নি। এখন যিনি রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান, তিনি একসময় রাজনীতি করেছেন, রাজনীতি করা অবস্থায় অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমি তার পক্ষেও বলছি না, বিপক্ষেও বলছি না, কারণ তিনি এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্রপতি। তাকে অন্তর্বর্তীকালীন সরকারও সরায়নি। এখন বিএনপি স্বাভাবিক প্রসেস সংবিধান মেনে সব কিছু করবে। এটার জন্য আমাদেরকে দেখতে হবে এখন এই রাষ্ট্রপতি কেন অন্তর্বর্তীকালীন সরকার
রেখে দিল, তার খেসারত আসলে বিএনপি দিতে পারে না। বিএনপি রাষ্ট্রকে স্টেবল রাখার জন্য আসলে এই ধরনের যারা বলা যায় এক ধরনের মানে মব সৃষ্টির মাধ্যমে এক ধরনের বলা যায় জোরপূর্বক অনেক কিছু করতে চেয়েছে, সেটা বিএনপি অ্যালাউ করে নাই। বিএনপি সবসময় রাষ্ট্রকে স্টেবল রাখতে চেয়েছে। যেহেতু রাষ্ট্রপতি আপনি তাকে মেনেই শপথ নিয়েছেন, 6 মাস পরে 1 বছর পরে তাকে সরিয়ে দিবেন, তো সরিয়ে দেওয়ার পরে তো আরেক ধরনের ঘটনা ঘটতে পারতো, অন্য কেউ তো ক্ষমতা টেক ওভার করতে পারতো। তো বিএনপি সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির এই সিদ্ধান্ত হয়তো অনেকে বুঝবে না, হ্যাঁ, অনেকে আবেগের মধ্যে ছিল, বোঝেনি, কিন্তু বিএনপি সবসময় দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, এই রাষ্ট্র যাতে আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে না যায়, আরেকটি 1/11 সৃষ্টি না হয়, সেজন্য বিএনপি সবসময় সোচ্চার ছিল এবং সচেতন ছিল। রাশেদ ভাই, আরেকবার একটু পেছনে যাব, আপনি বলছেন পেছনের কথা বলছি। আমরা দেখছি 24-এর গণ অভ্যুত্থানের ব্যাপারে আপনারা যেটা 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলেন, সেটার চূড়ান্ত পরিণতি 24-এর গণ অভ্যুত্থানকে বলে কেউ কেউ। তো আসলে 18 সালের সেই আন্দোলনটা, আপনাদের সেই আন্দোলনটা আসলে চূড়ান্ত পরিণতির দিকে কেন যায়নি বলে আপনার মনে হয়? 18 সালে আমরা যে আন্দোলন করেছিলাম সেটা ছিল কোটা সংস্কার আন্দোলন, একটি সামাজিক আন্দোলন। আর 24 সালে এই সামাজিক আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। এর কারণটা হলো যে 18 সালে আমাদের দাবিটা মেনে নিয়েছিল, আমাদের যে দাবি ছিল। 24 সালে এই দাবিটা মানে নাই, যখন কোটা আবার ফিরিয়ে আনে। এবং এই 24 সালে কিন্তু আমরাও কাজ করেছি একসাথে, ছাত্র জনতার সাথে একসাথে তো আমরাও কাজ করেছি, তাই না? নেতৃত্ব হতে ছাত্ররা ছিল, আমাদেরকেও কাজ করতে হয়েছে। ওই যে আমি বললাম যে এইটাকে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কিভাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায়, সেজন্য তো আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, বিএনপি সহ আমাদেরকেও কাজ করতে হয়েছে। সুতরাং সেই কাজের জায়গা থেকে আমরা সম্মিলিতভাবে সফল হয়েছি। কেউ এককভাবে এইটাকে মানে সফল করেছে বা আমরাই সব করেছি এরকম না, সম্মিলিত প্রচেষ্টা। আর আন্দোলন সংগ্রাম তো 1 মাসে 6 মাসে হয় না, ধারাবাহিক প্রক্রিয়া। 17 বছর যে লড়াইটা করেছি তার পরিণতি লাভ করেছে এই জুলাই আগস্ট মাসে 24 সালে এসে। এবং 24 সালে সবাই নেমে গেছে, 18 সালে তো সবাই নামে নাই। 18 সালে তো এইভাবে আবু সাঈদ, মুগ্ধ, তারা তো হত্যাকাণ্ডের শিকার হয়নি। সুতরাং ওই সময় ছিল সামাজিক আন্দোলন, এবং 24 সালে এটা আসলে রাজনৈতিক আন্দোলনে পরিণতি লাভ করেছে। শুরুতে সামাজিক আন্দোলন ছিল। সুতরাং ওই সময়ের আমাদের আন্দোলন আমরা ব্যর্থ হয়েছি বিষয়টা এরকম না, আমাদের সময়ের প্রেক্ষাপটে আমরা সফল হয়েছি। আমাদের যে দাবি ছিল সেই দাবি আমরা পূরণ করেছি। আবার যখন 24 সালে আমাদের পূরণ হওয়া দাবিকে প্রতারণার মাধ্যমে আবার কোটা ফিরিয়ে আনলো, তখন আমরা এটাকে রাজনৈতিক আন্দোলনে আমরা নিয়ে গিয়েছি, আমরা সবাই মিলে, আমি আমার একার কথা বলবো না। এবং তখন আমরা সবাই মিলে আমাদের যে 1 দফার দাবি ছিল, হ্যাঁ, স্বৈরাচার পতনের দাবি, সেই দাবিতে আমরা সফল হয়েছি। সুতরাং আমি ব্যর্থ কখন হলাম? যখন যে কাজটা করতে হয়েছে সেই কাজটা আমরা করেছি। আমি 18 সালে তো 24-এর কাজ করতে পারতাম না, কারণ 18-24-এর মধ্যে তো পার্থক্য আছে, তাই না? গ্যাপ আছে তো কতগুলো বছর। এই বছরগুলো এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, বুয়েটের শিক্ষার্থীরা তারা সচেতন হয়েছে, তারা জাগ্রত হয়েছে। এছাড়া দামি নির্বাচন করা হয়েছে। এছাড়া আপনার 18 সালের আরেকটি নিষিদ্ধতে নির্বাচন করা হয়েছে, গুম খুন নিপীড়ন করা হয়েছে, মানুষ ক্ষুব্ধ হয়েছে। 18 সালে চাইলেও আপনি মানুষকে এভাবে মাঠে পাইতেন না, যারা 24 সালে পাইছেন। 24 সালে আমরা একটি মানে একদম পরিপক্ক একটা ফিল্ড পেয়েছিলাম, যেটা 18 সালে ছিল না। আর 24 সালে তো আমরা যারা পলিটিক্যাল পার্টি আমরা নেমে গিয়েছি। 18 সালে একটা পলিটিক্যাল পার্টির কোনো নেতারা কি আমাদের পরামর্শ দিয়েছে? এই যে 24-এ এসে আমি জনাব সালাউদ্দিন আহমেদকে বললাম যে ভাই আন্দোলনটা কাজে লাগাইতে হবে, ওই সময় তো এসে কেউ বলে না যে এই আন্দোলনটা কাজে লাগাইতে হবে। তার সাথে কিভাবে যোগাযোগ করলেন আপনি? তার সাথে যোগাযোগ ছিল, আটক ছিলেন বলে জানা যায়। তাকে আপনি একসময় সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করেন যে রাশেদ খানের সাথে, নুরুল হক নূরের সাথে আপনার কিভাবে যোগাযোগ ছিল? আমার ফোনে রয়েছে, এটা তো তাহলে প্লে করতে হবে কিভাবে যোগাযোগ। তিনি একদিন বলেছেন, তিনি বলেছেন যে আমি যখন নির্বাসিত জীবনে, তখন যে মানুষগুলোর মধ্যে আমার যোগাযোগ ছিল যাদের সাথে, তার মধ্যে অন্যতম নুরুল হক নূর এবং রাশেদ খান। এবং 24 সালে বিএনপি, ছাত্রদল, যুবদল কিভাবে কাজ করবে তার অনেকটা সমন্বয় নুরুল হক নূর এবং রাশেদ খান করেছে। ঠিক এই টনে তিনি বক্তব্য রেখেছেন, ঠিক আজ থেকে 6 মাস আগে। তার সাথে যোগাযোগ হয়েছে মূলত নুরুল হক নূরের সাথে তার প্রথম যোগাযোগ ছিল। এরপরে তিনি একদিন বলেন যে তোমার বিশ্বস্ত কারোর নাম্বার আমাকে দাও, তার সাথে যোগাযোগ রাখতে হবে, যে কোনো সময় তুমি তো অ্যারেস্ট হতে পারো। তখন নুরুল হক নূর আমার নাম্বার জনাব সালাউদ্দিন আহমেদকে দেয়, এবং সালাউদ্দিন আহমেদের নাম্বার আমাকে দেয়। তারপরে আমার সাথে তার মূলত 28 অক্টোবর 2023 সালে যখন আন্দোলনটা ব্যর্থ হলো, যখন ছত্রভঙ্গ করে দিল পুলিশ আন্দোলনটা, আওয়ামী লীগ সরকার, এরপর থেকে তার সাথে আমার রেগুলার যোগাযোগ। তিনি সবসময় বলতেন, রাশেদ, সবসময় তরুণরাই নেতৃত্ব দিয়েছে, তোমাদেরকে কিছু একটা করতে হবে। ওই যে একটা সাহস তিনি সবসময় দিতেন। তার সাথে আমার প্রায় রাতে মানে ঘন্টার পর ঘন্টা আলোচনা হতো, কথা হতো। তিনি খুবই একজন
বুদ্ধিমান মানুষ, পড়াশোনা আছে তার মধ্যে, সবসময় অনেক ভালো বা খুবই মানে আইন কানুনের কথা বা পরামর্শমূলক কথা তিনি বলতেন। তো একটা সম্পর্ক ভাই ছোট ভাই বড় ভাইয়ের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, যেহেতু একই বিশ্ববিদ্যালয়ের, এবং তিনিও আমাকে এবং নুরুল হক নূরকে খুবই স্নেহ করেন, ছোট ভাইয়ের মতনই ভালোবাসেন। তো ওইভাবে ওই মূলত আন্দোলন সংগ্রাম করতে গিয়েই সম্পর্ক। 24-এর ডামি নির্বাচনের আগে যখন যুগপৎ আন্দোলন চলে, সেই আন্দোলনের অনেকটা সমন্বয় তিনি করেছেন, আমাদের খোঁজখবর রাখা, কখন কি করতে হবে, যেহেতু দূরে ছিলেন পরামর্শ দিয়েছেন। কেউ কেউ বলতেন যে তিনি গুম আছেন বা না, নির্বাচনে। তিনি সেখানে একটা জায়গায় থাকতেন, কিন্তু ফোনে তো আমাদের সাথে কথা বলার সুযোগ ছিল। এরপরে মূলত যখন ডামি নির্বাচন হয়ে গেল, তারপরে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, তখন তার সাথে আবার আমাদের একটা খুব বেশি আলাপ আলোচনা হতো। শুরুতে তিনি একটা কথা বলেছিলেন, আমি একটা বই লিখতেছি, আমার বইয়ে বিস্তারিত থাকবে, 18 সাল থেকে 24 সাল। এবার বেরোচ্ছে এইবার বই না, বানাতে? বই তো এখনই বের করতে হবে এরকম না, আমি আচ্ছা। লিখতেছি সেই 18 সালের ঘটনা, 24 সালের ঘটনা নিশ্চয়ই আমরা আরো লিখতেছি। প্রায় বিস্তারিত জানতে 3 পারবো ভাগের সেখানে। 2 ভাগ লেখা হয়ে গেছে, 1 ভাগ এখনো বাকি আছে, সেখানে ডিটেলস থাকবে। তিনি একটা কথা আমাকে, এই যে সময় কোটা সংস্কার আন্দোলন 2024 শুরু হলো, আমি একদিন তাকে বলছিলাম, ভাই যেভাবে আসলে দমনপীড়ন শুরু করেছে, আসলে কি আমরা সফল হব? মানে শুরুতে তো আমাদের একটা প্ল্যান ছিল। তখন তিনি বলছিলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে ছাত্র জনতাকে উৎসাহ দিবে, সাহস দিবে। তো এই লড়াইটাই আমরা, ঠিক আছে, এটাকে আমরা হয়তো ফ্যাসিবাদ মুক্ত নাও হইতে পারে, কিন্তু যে লড়াইটা তোমরা করেছিলে, সফল হয়েছিলে, সেই জায়গায় যদি তোমরা আবার সফল হও, তাহলেও তো মানুষ আসলে সাহস পাবে যে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে সফল হওয়া যায়। এই কথা তিনি বলতেন। আর তার ভিতরে এই ধরনের একটা ছিল, মানে বলা যায় যে অন্য নেতাদের মতন তিনি না, তিনি যে কোনো আন্দোলনকে সফল করার জন্য উদ্গ্রীব থাকতেন। রাশেদ ভাই, এই প্রসঙ্গে জানতে চাওয়া, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা করছিলেন আপনি, আপনি বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বে আপনারা জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনটা করেছেন। আপনি তো তখন একটি ভিন্ন দলে ছিলেন, গণ অধিকারের সাধারণ সম্পাদক ছিলেন, মানে ভিন্ন দলে থেকে কিভাবে আসলে এটা সম্ভব হয়েছে বা কিভাবে যোগাযোগ করেছেন? 2022 সাল থেকে বিএনপি, তখন আপনার তারেক রহমানের 2022 সাল যোগাযোগ থেকে হয়েছে বিএনপির কিনা? সাথে যুগপৎ আন্দোলন, এবং তারপরে তো স্বাভাবিকভাবে যেহেতু যুগপৎ আন্দোলন বিএনপির সাথে আমাদের দলগত সম্পর্ক, এরপরে একটা পর্যায়ে ব্যক্তিগত সম্পর্ক হয়ে যায়। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, ওই সময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। আমি যে বক্তব্য দিয়েছিলাম সেটি হলো যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলন করেছি। শব্দটা কি? যুগপৎ আন্দোলন করেছি, তাই না? জি জি। এটি কিছু কিছু মিডিয়া মিসকোট করেছিল, আমি এই কথা বলেছিলাম। এবং এটাও আপনাকে মানতে হবে, জুলাই গণঅভ্যুত্থানের সময় এই পলিটিক্যাল পার্টিগুলো যে ছাত্র জনতার সাথে নেমে গেল, সেটাও আবার আমরা যে নেমেছি কার নেতৃত্বে? জনাব তারেক রহমানের নেতৃত্বে। এটারও বিশ্লেষণ আছে না? জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি তো বলি নাই যে তার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে আন্দোলন হয়েছে, আমি বলেছি যে আমরা যারা পলিটিশিয়ান ছিলাম, যারা রাজনৈতিক কর্মী ছিলাম, যারা যুগপৎ আন্দোলন করেছি, এই যুগপৎ আন্দোলনের নেতৃত্ব তিনি দিয়েছেন, এবং তার নেতৃত্বে আমরা কিভাবে এক দফার আন্দোলনটা সফল করা যায় সেই কাজটা আমরা শেষ পর্যন্ত চালিয়ে গিয়েছি। কিন্তু কোটা সংস্কার আন্দোলন বলেন আর এই গণঅভ্যুত্থান বলেন, সেটা একটা সার্বজনীন নেতৃত্ব ছিল। সেখানে দেখবেন যখন 6 জন ছাত্রকে তুলে নিয়ে গেল, তখন অন্য ছাত্ররা বলা শুরু করলো, তুমি কে, আমি কে, সমন্বয়ক। ভুলে গেছেন আপনি? না, অবশ্যই নিশ্চয়ই মনে আছে। সুতরাং এটা ছিল সার্বজনীন আন্দোলন। এখানে এককভাবে বিএনপি নেতৃত্ব দেয়নি, আবার এককভাবে ছাত্ররা নেতৃত্ব দেয়নি, আবার এককভাবে জামাত নেতৃত্ব দেয়নি। সুতরাং এই গণঅভ্যুত্থানকে বলতে হবে স্বতঃস্ফূর্ত গণঅভ্যুত্থান, স্বতঃস্ফূর্ত সার্বজনীন নেতৃত্বের মাধ্যমেই গণঅভ্যুত্থান সফল হয়েছে। এবং আপনি যদি আমার এই সবগুলো ভব্দ বাক্য বাদ দিয়ে একটা লাইন উল্লেখ করেন যে রাশেদ খান বলে গেল যে তারেক রহমানের নেতৃত্বে আমরা গণঅভ্যুত্থান সফল করেছি, এই কথা তো আমি বলি নাই। আমার বিশ্লেষণটা ভিন্ন রকম, যে আমরা 22 সাল থেকে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম, এবং শেষ অবধি যতক্ষণ না পর্যন্ত ফ্যাসিবাদের পতন হয়েছে। আর অন্যদিকে তো গণঅভ্যুত্থান যখন সংগঠিত হয়, তখন তো আমরা এই যে গোষ্ঠী, এই যে পলিটিক্যাল গোষ্ঠী যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, তারা তো তারেক রহমানের নির্দেশনা মেনেই তো আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি। আর অন্য ছাত্র জনতা তারা তো স্বতঃস্ফূর্তভাবে অন্যদের নেতৃত্ব মেনে, মানে নেতৃত্ব বিভিন্ন জায়গা থেকে এসেছে, তাই না? মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নেতৃত্বে নেমেছে, এরপরে স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নেতৃত্বে নেমেছে। একটা পরিবারের দেখেন, একটা পরিবারের মা বাবার নেতৃত্বে বা মায়ের নেতৃত্বে সন্তান নেমেছে। এই ঘটনা আপনি এইভাবে মিলান যে সার্বজনীন নেতৃত্ব, প্রত্যেকটা পরিবার থেকে এইভাবে সার্বজনীন নেতৃত্ব, কখনো বাবা দিয়েছে, কখনো মা দিয়েছে। আমি শাহবাগে একটা মিছিলে ছিলাম, একজন বাবা তার সন্তানকে হাতে নিয়ে, মানে সম্ভবত কাঁধে একজন ছিল আর হাতে একজন, আমি বলেছি এইভাবে শিশুদের নিয়ে চলে এসেছেন,
বলছে কিছু করার নাই, আমাদের সবাই পরিবার সহ মাঠে নামতে হবে। তাহলে ওই বাবা নেতৃত্ব দিয়ে তার 2 সন্তানকে পরিবারকে নেতৃত্ব তাহলে দিয়েছে। আপনি কি শুধুমাত্র বলবেন যে আমি রাশেদ খানের নেতৃত্বে সব হয়েছে, নাহিদ ইসলামের নেতৃত্বে সব হয়েছে? গণ অভ্যুত্থান মানে কি একটা সার্বজনীন নেতৃত্ব, সার্বজনীন মানে সবাই নেমে যাওয়া, এইটা তো গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে আপনি দেখেন, যদি রিসার্চ করেন, এই গণ অভ্যুত্থানে আপনি সব শ্রেণী পেশার মানুষ পাবেন। আমি দেখেছি যে মোহাম্মদপুরে রিক্সা চালক মানে লুঙ্গি পরে কাঁচা মেরে ঢিল ছুটতেছে পুলিশের দিকে, তো নেতৃত্ব সে দেয়নি? বলেন আমাকে। অবশ্যই। এই গণ অভ্যুত্থানে ওই গ্যারেজে, একটা গ্যারেজে, ঢাকা শহরে গ্যারেজ রিকশাওয়ালারাও মিছিল করেছে। না, ঢাকা শহরে গ্যারেজ থাকে না, ওই গ্যারেজে 20 জন রিক্সা চালক একসাথে থাকে, সেখান থেকে একজন নেতৃত্ব দিয়েছে, বলেছে যে চলো আমাদেরকে যেতে হবে, আমরা এইভাবে বাঁচতে পারি না। তো সেখান থেকে নেতৃত্ব এসেছে রিক্সা চালকদের মধ্য থেকে। ঠিক সিএনজি চালকরা যেখানে থাকে সেখান থেকে নেতৃত্ব এসেছে। এই যে আপনার দেখেন মিরপুর ডিওএইচএস যারা বসবাস করে, ডিওএইচএস, তো ওইখান থেকে আমি যারা সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা বা যারা বসবাস করে তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে। তো তারা বলছে আমরা মাইকিং করতাম, আমরা বাড়ির সামনে গিয়ে মাইকিং করতাম, এই নামেন নামেন নামেন, একসাথে আন্দোলনে যেতে হবে। তো একজন তো ওই এলাকায় নেতৃত্ব দিয়েছে, ওই যে বাড়ি থেকে যাদেরকে নামিয়েছে, আমি দেখেছি কয়েকজন আপনার শিক্ষার্থী ভিডিওতে দেখেছি, তারা ওই এলাকায় গিয়ে মাইকিং করছে, মা নামেন, বাবা নামেন, ভাই নামেন। এইভাবে নেতৃত্ব বিভিন্ন জায়গা থেকে এসেছে। রাশেদ ভাই, আপনি সেই আলোচনার শুরুতে বলছিলেন যে রাজপথে ছিলেন এবং এখনো রাজপথে আছেন। তো আপনার এই দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য যাত্রায় আপনার চ্যালেঞ্জের সময় নিশ্চয়ই ছিল। তো সেটা সবচেয়ে সংকটময় সময়টা কবে ছিল বা কোন মুহূর্তে ছিল, আমাদের যদি জানাতেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন 17 ফেব্রুয়ারি পেরিয়ে 1 জুলাই 2018 সাল, ওই দিন আমি অ্যারেস্ট হই। তো অ্যারেস্ট হওয়ার পরে আমাকে সাইবার ক্রাইম ইউনিট, ডিএমপির একটি শাখা ছিল, পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে। শুরুতে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাই, সেখানে আমাকে দেখার পরে কয়েকজন খুব গালিগালাজ করে। এরপরে সাইবার ক্রাইম ইউনিটে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে একজন এডিসি নাম ইস্তিয়াক আহমেদ, তিনি এখন গ্রেপ্তার আছেন। তো তিনি আমাকে দেখার সাথে সাথেই মানে চেয়ার থেকে উঠে এসে আমার বিশেষ স্থানে আঘাত করে। স্বাভাবিকভাবে মানে আমি তো মানে চিৎকার করে উঠেছি, হঠাৎ করে এইভাবে যদি কেউ আঘাত করে। এরপরে কিল থাপ্পড় ঘুষি মারতে থাকে। তো আমি যখন চিৎকার করি, স্বাভাবিকভাবে আমার হাত পা তো বাঁধা না, তো চিৎকার করছি, মানে তার ইচ্ছা মতন সে লাথি ঘুষি মারতেছে। তো একজন এসআইকে বললো আমার হাতটা বাঁধার জন্য। তো তিনি আমার হাতটা বাঁধার পরে আমার মুখ বাঁধলো, চোখ বাঁধলো, বাঁধার পরে আমাকে ইচ্ছা মতন সে মারতে থাকতো। এবং আমার একটা আঙ্গুলও ফেটে যায়, এই আঙ্গুলটা, আঙ্গুল ফেটে সেখানে ফ্লোরে রক্ত পড়ে। এবং যেটা হচ্ছিল যে সে আমাকে মারছে, আর মানে 30 মিনিট ধরে মোটামুটি মারলো টানা। এরপর আমি যখন আমার মানে নিথর দেহ, আমি আসলে দাঁড়াইতে পারছি না, তো আমাকে দাঁড়াইতে বলতেছে, আমি দাঁড়াইতে না পারলে আরও মারতেছে। মানে এই যে বলে না যে পাষণ্ড মানুষ, আমি কিন্তু দেখেছি আমার চোখের সামনে যে পুলিশের মধ্যে এডিসি ইস্তিয়াকের মতন পাষণ্ড। এবং আমি একটা সময় তো দাঁড়াইতেই পারছি না, মানে এক জায়গায় হেলান দিয়ে কোনো রকম এইভাবে কাঁপতেছি আর মানে দাঁড়িয়ে আছি, তাও আমাকে ওইভাবে দাঁড়াইতে দিবে না। মানে এত অমানবিক, নিষ্ঠুর। এইটা আমার জীবনের খুব কষ্টের একটা দিন ছিল। এবং আমি যখন 15 দিন রিমান্ড শেষে আমাকে কারাগারে পাঠালো, আমি আসলে মানে ঘুমাইতে পারতাম না। এছাড়া ওই 15 দিন রিমান্ডের জীবন, সেটা আমার জন্য খুবই কষ্টের ছিল। মানে আমার মাংসগুলো মানে রক্ত জমাট বেঁধে গিয়েছিল সব জায়গায়, এমনকি আমার কোথাও ট্রিটমেন্ট পর্যন্ত দেওয়া হয়নি। আমি কারাগারে ছিলাম 1 মাস 21 দিন সম্ভবত, সেখানেও আমি কোনো ট্রিটমেন্ট পাইনি। আমি জেল থেকে মুক্তি পেয়ে তারপরে আমি চিকিৎসা নিয়েছিলাম। তো এই দিনগুলো আমার জন্য খুবই কষ্টের ছিল। অনেকে বলে না যে আসলে পুলিশের মধ্যে পাষণ্ড, পশু, অমানবিক, আমি এটা আসলে নিজ চোখে দেখেছি। আমি যতদিন বেঁচে থাকবো, আমি তো ওই এডিসি ইস্তিয়াক আহমেদ, আমি তো তাকে আসলে বলতে পারবো না। আমার জীবনে এমন ঘটনা ঘটেছে, আমি যখন মানে ঘুমিয়ে আছি, কিন্তু ওর চেহারাটা আমার চোখের সামনে সবসময় ভাসে। দেখেন, আমি আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমার অনেক বন্ধুর নাম আমি ভুলে গিয়েছি, মানে একসাথে দীর্ঘদিন যোগাযোগ নাই, কিন্তু এডিসি ইস্তিয়াক আহমেদের নাম আমি কখনো আসলে ভুলি নাই।
ও আমার সাথে যে ধরনের অত্যাচার করেছে, আমি পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার নামে একটা মামলাও দিয়েছি। আশা করি তার ন্যায় বিচার আমি পাবো। এটা একটা ঘটনা গেল। আর দ্বিতীয় যে ঘটনা, সেটি হলো আমাকে আসলে 2বার গুম করার চেষ্টা করা হয়েছিল। মেজর জেনারেল ইব্রাহিমের বাসায় একজন কর্নেল, যিনি ডিজিএফআইতে ছিলেন, তিনি আমাকে এবং নুরুল হক নূরকে 24 সালের নির্বাচনে অংশ নেওয়ার জন্য মানে বলেছিলেন। শেখ হাসিনার পক্ষ থেকে প্রস্তাব দিয়েছিলেন। আমি সেখানে বলেছিলাম নির্বাচনে না যাওয়ার ব্যাপারে, আমি সেখানে ওইভাবেই বলেছিলাম। তো যে কারণে আমাকে 2 দিন গুম করার চেষ্টা করা হয়েছে। এরপরে আমি তো স্বাভাবিকভাবে গুম করার চেষ্টা করছি, এক ধরনের বলা যায় যে আত্মগোপনে থাকা, সেই জীবনটা কিন্তু বেছে নিতে হয়েছিল। সর্বশেষ যেটি হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় নুরুল হক নূর গ্রেপ্তার হলেন, এরপর আমাকে গ্রেপ্তার করবে। যেহেতু জনাব সালাউদ্দিন আহমেদের সাথে আমাদের যোগাযোগ এনিও জেনে গেছে, সেটা মানে প্যাগাসাসের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ হয়তো এনিও আমরা কি কথা বলছি জেনে গেছে। নুরুল হক নূরকে অ্যারেস্ট করার পরে আমাকে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আরিফ তালুকদার, আমি ফোন বন্ধ করে রাতে ঘুমিয়েছি, যে কারণে হয়তো রাতে হয়তো আমাকেও টার্গেট করেছিল, কিন্তু ফোন বন্ধ তো বুঝতে পারে না যে আমি কোথায় আছি, লোকেশন কোথায়। ফোন খোলার সাথে সাথে আমি একটা কল পেলাম। তখন আরিফ তালুকদার আমাকে বলল যে রাশেদ, জানো নূরকে তো রাতে তুলে নিয়ে গেছে, গ্রেপ্তার করেছে। ফোনটা আমি সাথে সাথে বন্ধ করলাম। বন্ধ করে আমি ভাবলাম যে আমাকেও তো নিশ্চয়ই, কারণ নুরুল হক নূর যে পরিকল্পনার সাথে ছিল, আমিও তো একই পরিকল্পনার সাথে ছিলাম, সরকার পতনের পরিকল্পনা, বা এটাকে কিভাবে রাজনৈতিক আন্দোলনে পরিণত করা যায় বা রাষ্ট্র সংস্কার আন্দোলনে পরিণত করা যায়। তো আমি তখন ওই সময় থেকে আমি ঘর ছাড়া, আমি আরেকটা জায়গায় আশ্রয় নিয়েছিলাম। নির্বাচনের আগে আমাকে 2বার তুলে নিতে চেষ্টা করলো। এরপরে গণঅভ্যুত্থানের সময় আমি প্রায় 15 দিন একটা বাড়িতে ছিলাম, এবং সেখানে থাকতে গিয়ে একদিন আমার সন্তান অসুস্থ হয়েছিল, আমার ছেলে, আমার ওয়াইফ হাসপাতালে ভর্তি করবে, বাবা হিসেবে আমি সাথে যেতে পারি নাই। পরে এক সময় পালিয়ে, মানে সেই দিনটা আমার মনে আছে, 3 আগস্ট, এক সময় খুব পালিয়ে লুকিয়ে মাস্ক পরে ক্যাপ পরে আমি দেখতে গেছিলাম আমার সন্তানকে। বাবা হিসেবে এটা আমার জন্য খুবই কষ্টের ছিল যে সন্তান অসুস্থ, হাসপাতালে ভর্তি করবে, আমি যেতে পারি নাই। তারপরে যে ঘটনা ঘটেছে যে ওই দিন, ওই যে 15টা দিন, প্রত্যেকটা দিন আমার জন্য অত্যন্ত বিভীষিকাময় ছিল। আরেকটা ঘটনা ঘটে যে আমার কাছে আসলে ওই একই জায়গায় মন টিকতো না, মাঝে মধ্যে মনে হতো আমার মেয়েদেরকে একটু দেখে আসি। তো একদিন আমি ফোন বন্ধ করে, আমি যেহেতু ফোন খোলা থাকলে তো ট্র্যাক করতে পারবে, তো ফোন বন্ধ করে আমি বের হয়েছি, রিক্সায় উঠেছি। রিক্সায় উঠে আমি মাস্ক পরে ক্যাপ পরে, আমি দাড়ি টাড়ি অনেক বড় হয়ে গেছে, তো আমি ভাবলাম সেলুনে যাই। তো সেলুনে যাওয়ার পরে মানে মানে তারা দাড়ি কাটলো, চুল কাটার পরে আমি ভাবছি যে মানে বাড়িতে যাব। তো আমি যে বাসায় থাকি, রাস্তাটা সোজা দিক থেকে যাওয়া যায়, এই পাশ দিয়ে যাওয়া যায়। আবার মানে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিটে ছিটে বৃষ্টি পড়ছে। তো আমি এইগুলো দিয়ে ঢুকেছি। তো বৃষ্টি যেহেতু শুরু হয়েছে, আমাকে ধরার জন্য 2জন ডিবি গিয়েছিল, মানে তারা দাঁড়িয়ে আছে। তো যেই বৃষ্টি শুরু হয়েছে, তারা এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আমি এই পাশ দিয়ে বাসায় ঢুকেছি। যদি আমি এই রাস্তাতে ঢুকি তাহলে কিন্তু আমি অ্যারেস্ট হয়ে যাই। তো আমি অ্যারেস্ট হওয়ার পরে স্বাভাবিকভাবে 18 সালে যেভাবে আমাকে নির্যাতন করেছে, 24 সালেও আমার হাড্ডি মাংস রাখতো না। তো এইভাবে আমার জীবনে অনেক সময় আমি রক্ষা পেয়েছি, আমাকে ধরতে গেছে, কখনো গ্রেপ্তার হয়েছি, অত্যাচার করেছে। তো জীবনে এরকম অসংখ্য দিন আছে। বাট আমার স্বপ্ন সবসময় ছিল, যেমন 24 সালে যে সময় আমাদেরকে প্রস্তাব দিল ডামি নির্বাচনে এমপি হওয়ার জন্য, তখন আমি নুরুল হক নূরকে একটা কথা বলেছিলাম, এসকেএস টাওয়ারে, যেটা মহাখালীতে অবস্থিত, এখানে হাত ধরে মেজর জেনারেল ইব্রাহিমের বাসা থেকে বের হয়ে, যে নুরুল হক নূর, কোনোভাবে এই নির্বাচনে যাওয়া যাবে না, তুমি একদিন মন্ত্রী হবা। তো আমার ভালো লাগে যে নুরুল হক নূর কিন্তু প্রতিমন্ত্রী হয়েছে অবশ্যই। এবং নুরুল হক নূর তিনিও নির্বাচনে যাননি, তিনিও তো অনেক নির্যাতনের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন। আমি হয়তো আমার স্বপ্নগুলো কেন যেন মানে পূরণ হলো না। ডাকসুতে আমি জিএস নির্বাচন করেছিলাম, জেতার পরেও দিল না। 26 সালের নির্বাচনে এখানে তো ওই আসনে তো আমি জিতি, তাই না, বিএনপির বিদ্রোহী প্রার্থী না থাকলে সেখানেও জিততে পারি নাই। বাট আমি মানে যখন আসলে ব্যর্থ হয়েছি, এই ব্যর্থ হওয়ার পরে আমি হতাশ হয়ে থেমে গিয়েছি, এটা আমার জীবনে কখনো ঘটে নাই। আমি নতুন করে আবার শুরু করেছি। তো এই নির্বাচনে হয়তো আমি হেরেছি, কিন্তু ইনশাল্লাহ আমি আমার জীবনকে নতুনভাবে শুরু করব, আমি এরকমই। রাশেদ ভাই, আপনি আপনার রাজনীতির এবং অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন। আমরা জানতে চাচ্ছি যে যেহেতু আসলে আপনার স্বপ্নটা সেভাবে পূরণ হয়নি, আশা করছি সামনে পূরণ হবে, আমাদের আশাবাদ থাকবে অবশ্যই। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন যদি জানাতেন? মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে
বাসে, একটা স্বপ্ন পূরণ না হলে আরেকটা স্বপ্ন দেখে। মানুষ যখন একটা জায়গায় ব্যর্থ হয় তখন অন্যভাবে সফল হওয়ার চেষ্টা করে। আমি এখন বিএনপিতে রাজনীতি করছি। বিএনপি আমার কাছে ভালো লাগে, কারণ বিএনপির যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। এখন বিএনপি যেহেতু সরকারে আছে, স্বাভাবিকভাবে দেশ গঠনে কাজ করার অনেক সুযোগ পাওয়া যাবে। দেশের জন্য আমি যেখানেই থাকি না কোনো কাজ করতে চাই। আমি কোনো পদে না থেকেও কাজ করতে পারি। যদি আপনার মন থাকে যে আপনি দেশের জন্য কাজ করবেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে কাজ করতে পারেন। আর যদি আপনার মন না থাকে, আপনি বড় পদে গিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো আমার ইচ্ছা আছে, আমি দৃঢ় বিশ্বাস করি আমার এই ইচ্ছা শক্তি আমাকে সামনের দিকে নিয়ে যাবে। নিশ্চয়ই মোহাম্মদ রাশেদ খান, আমাদের রাশেদ ভাই, আপনার জন্য শুভকামনা থাকবে। আপনার রাজনীতির পথ চলা যেন আরও সুগম হয়, আরও মসৃণ হয়, সেই শুভকামনা থাকবে আমাদের। আমাদের ধন্যবাদ। এশিয়া পোস্টকে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এশিয়া পোস্টের সকল দর্শকবৃন্দ, আপনাদেরকেও শুভকামনা জানাই। আপনারা এশিয়া পোস্টের সাথে থাকুন। আমার জীবন সম্পর্কে, আন্দোলন সংগ্রাম সম্পর্কে আপনারা অনেক শুনলেন, হয়তো আগেও শুনেছেন। তো আপনারা যারা সাথে ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এশিয়া পোস্ট আলাপনে আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের রাজনীতির আন্দোলনের সংগ্রামের বিপ্লবের সুপরিচিত মুখ মোহাম্মদ রাশেদ খান। আমরা এশিয়া পোস্ট আলাপনে আগামীতে হাজির হব নতুন অতিথি নিয়ে, নতুন সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।